মনে হচ্ছে শুরু হয়েছে, কিন্তু কোনো ভিউয়ার্স নেই। আচ্ছা আমি দেখছি, তুমি জিজ্ঞেস করো কাউকে লাইভটা শুরু হয়েছে। ঠিকভাবে দেখা যাচ্ছে কি? বোঝা যাচ্ছে না। শব্দ শোনা যাচ্ছে? ছবি দেখা যাচ্ছে? নেটওয়ার্কের প্রবলেমের জন্য এটা হচ্ছে আর কি। হ্যাঁ হয়েছে, বলো। মনে হচ্ছে কানেকশন হয়েছে। হ্যাঁ হয়েছে কানেকশনটা। হ্যাঁ হয়েছে। নমস্কার। প্রথমে আমি সরি বলছি, যদিও সরি বলাটা আমার দায় খুব একটা নেই। দুটো কারণে। প্রথমত একটু আগে ঝড় বৃষ্টি হলো, যার জন্য একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল, এখনও থাকবে হয়তো। আর দ্বিতীয়ত আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ চলছে, আমাদের উদ্দেশ্যে তিনি কি বলেন সেটাও একটু দেখে নেওয়ার প্রয়োজনীয়তা ছিল আর কি। যাই হোক, একটু দেরি হলো, ফলে শেষ হতেও হয়তো একটু দেরি হবে। আমি সবার প্রথমে ডিওয়াইএফআই পূর্ব বর্ধমানের এই যে পেজ, ফেসবুক পেজ, এর মধ্য দিয়ে আমি প্রথমত ডিওয়াইএফআই সমস্ত সংগঠক, কর্মী এবং সদস্যদের অভিনন্দন জানাচ্ছি। এবং এই লাইভ এই পেজ যারা ফলো করছেন, আমার চেয়ে যারা বয়সে বড়, আমি তাদেরকে নমস্কার জানাচ্ছি। এবং আমার বন্ধু, ভাই বোন যারা আছে, তাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। একদম সরাসরি বিষয়বস্তুর মধ্যে চলে যাওয়াই ভালো। আমাকে ডিওয়াইএফআইয়ের পূর্ব বর্ধমানের নেতৃত্ব আমার জন্য যে বিষয় হাজির করেছে, একটা বড় কোয়েশ্চেন মার্ক আছে সেই বিষয়ের মধ্যে, যে আগামীতে কর্মসংস্থানের অভিমুখ কোন দিকে। আমার মনে হয় যে এই যে সমগ্র বিষয়, এই বিষয়ের মধ্যে কোন দিকে, এটাই খুব গুরুত্বপূর্ণ কথা। এটা বলা খুব কঠিন, কিন্তু একটা ব্যাপারে বোধহয় বলা যায়, যে যেভাবে গোটা পৃথিবীতে ধনবাদী অর্থনীতি চলছে, যেভাবে আমাদের দেশে কর্পোরেট মুখী সরকার পরিচালিত হচ্ছে, আর যে বিপদের মধ্যে এখন আমরা আছি গোটা পৃথিবীর মানুষের সঙ্গে সঙ্গে, একটা তো জীবনযুদ্ধ, বাঁচার লড়াই এই সংক্রমণ থেকে, মহামারীর বিরুদ্ধে লড়াই। ইতিমধ্যেই স্পষ্ট লক্ষণ ফুটে উঠেছে যে এর পরেই আমরা ক্রমশ ভূকমারির সামনাসামনি নিমজ্জিত আমরা হতে চলেছি, গোটা পৃথিবী, আমাদের দেশের ক্ষেত্রে, আমাদের রাজ্যের ক্ষেত্রে। ফলে সেদিক থেকে এটা বলা যায়, কর্পোরেটমুখী যেহেতু চলন বিশ্ব পুঁজিবাদী অর্থনীতির, আমাদের দেশের সরকারের, তো সেদিক থেকে আগামীতে কর্মসংস্থানের অভিমুখ কোন দিকে, এটা খুব একটা সুখকর হবে বলে অন্ততপক্ষে আমার মতো একজন মেঠো রাজনৈতিক কর্মী, সাধারণ মানুষ, প্রায় এক দশক আগে যুব ফেডারেশনের কর্মী হিসেবে কাজ করেছি, আমার অন্ততপক্ষে এটা মনে হয়। এবং অর্থনীতির অনেক পণ্ডিতও এই আশঙ্কা প্রকাশ করছেন যে আগামী দিনে অর্থনীতি একটা ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে পড়বে, স্বাভাবিকভাবেই তার সূত্র ধরে কর্মসংস্থান একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এর একটা উল্টো দিকও আছে। আমরা যারা বৈজ্ঞানিক চিন্তাভাবনায় বিশ্বাস করি, ইতিহাসের বিজ্ঞানসম্মত বিশ্লেষণে আমরা যারা আস্থা রাখি, এই সংকটের মধ্যেও সম্ভাবনার কি ইঙ্গিতগুলো আছে সেগুলোকে খুঁজে নিতে হয়। বিশেষ করে যুব ফেডারেশনের কর্মী, একসময় আমি এই সংগঠনের কর্মী ছিলাম, এরা জীবনের জন্য, ভালোবাসার জন্য স্বপ্ন সন্ধানী। ফলে জীবন কখনো হারতে শেখে না, জীবন কখনো হেরে যায় না। এখানে আমি জীবন বলতে বোঝাতে চাইছি মানব সমাজের জীবন, মানব সভ্যতার জীবন। ফলে পৃথিবীর ইতিহাসে, মানব সভ্যতার ইতিহাসে অনেক সংকট এসছে,
সেই সংকটকে মানুষ অতিক্রম করবার চেষ্টা করেছে, অতিক্রম করেছে। আবার এটাও ঠিক, এই যে বিপর্যয়ের মুখে এখন আমরা এসেছি, পণ্ডিতরা বলছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এত বড় বিপর্যয়ের মুখে আমরা পড়ি। এই কথাগুলো ইতিমধ্যে আমরা বহু জায়গায় আলোচনা করছি, আমরা অনেকেই আলোচনা করছি, আমি সেগুলোকে রিপিট করছি না। কারণ আমি মনে করে নিচ্ছি আজকের এই ফেসবুক লাইভটা শুধু আজকের নয়, এটা একটা ধারাবাহিকতা আছে। এবং আমার মনে হয় কথাটা শুধু আমার কথা না, আমরা যারা সমভাবনায় আমরা যারা বিশ্বাসী, আমরা যারা একসঙ্গে জীবনের জন্য, ভালোবাসার জন্য হাঁটতে চাই, হাঁটতে চলেছি, হাঁটবো, আমাদের এই সমধর্মী চিন্তার একটা সামঞ্জস্য আছে, ফলে সেই জন্য এটা রিপিট হয়ে যাবে। তো আমি একদম সরাসরি কথার মধ্যে যাই। আজকের এই পরিস্থিতি আমাদের সামনে যে সংকট হাজির করেছে, তাতে নতুন সংকট, নতুন বিপদ, নতুন চ্যালেঞ্জ, একই সঙ্গে নতুন সম্ভাবনা। এবং এখন এইটা অন্তত পক্ষে বলা যায় যে এই কয়েক মাসের যে অভিজ্ঞতা সারা পৃথিবীর এবং আমাদের দেশের, যে আমাদের জীবন ধারা এবং সংগ্রামের একটা নতুন মাত্রা ও নতুন স্তরে আমরা উপস্থিত হব। এই সংক্রমণ পরবর্তী যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা সেখানে উপস্থিত। এখন এই যে আমি একটু আগে একটা কথা বললাম যে কর্মসংস্থানের অভিমুখ অত্যন্ত আশাপ্রদ আমরা বলতে পারি না। এটা ঠিকই যে এই করোনার সংক্রমণ সারা পৃথিবী জুড়ে, সঙ্গে সঙ্গে আমাদের দেশ এবং আমাদের রাজ্যে অর্থনীতিকে যে ভয়ঙ্কর বিপদের মধ্যে ফেলেছে এবং আগামী দিনে সেই বিপদকে আরও যা বাড়াতে চলেছে। আজকে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তৃতার মধ্যেও সেই ইঙ্গিত আছে। কিন্তু ওদের রাস্তা আর আমাদের রাস্তা এক নয়, ওদের নজর আর আমাদের নজর এক জায়গায় নয়। ওদের নজর ধনীদেরকে সরকারের ট্যাক্সের পয়সায় বিদেশ থেকে উড়িয়ে আনা, আর উল্টে যারা দেশের সম্পদের মিনার তৈরি করে, সভ্যতার যারা পিলসুজ, সেই শ্রমজীবী মানুষেরা, কোটি কোটি শ্রমজীবী মানুষ নিরন্ন, অভুক্ত, আশ্রয়হীন রাস্তায় হাঁটছে, তাদের জন্য কোনো ব্যবস্থা নেই। ফলে দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে। কিন্তু এই সংকটের মধ্যে আমরা যে উপস্থিত হচ্ছি, আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রীর বক্তৃতার মধ্যে আমরা অন্তত পক্ষে একটু আগে যে কিছু সময় দেখলাম, আমি দেখেছি। তাহলে এই করোনা পরিস্থিতি আমাদের দেশের অর্থনৈতিক সংকটকে বাড়াবে, আমাদের দেশের কর্মসংস্থানের সম্ভাবনাকে কমাবে। কিন্তু এটা কি শুধুমাত্র এই করোনা সংক্রমণের ফলে আমাদের দেশের এই অর্থনীতির এই সংকট, কর্মসংস্থানের এই বিপদ, এই বিপদে এসে আমরা উপস্থিত হয়েছি? অর্থনীতি পণ্ডিতরা এটা বলছেন যে না, তা না। আমাদের দেশের অর্থনীতির সংকট, সারা পৃথিবীর অর্থনীতির সংকট, মন্দা, সারা পৃথিবীর কর্মসংস্থানের ক্ষেত্রে সংকট এবং কার্যত কর্মহীনতার একটা, কি বলবো, মহামারী এখানে বলা যায়? হ্যাঁ, বলা যায়। কর্মহীনতার একটা মহামারী যে 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 লক্ষণগুলো ফুটে উঠেছে, সেটা কি শুধুমাত্র এই করোনা সংক্রমণের এই কয়েকটা মাসে, নাকি তার আগে? তার আগে। কারণ আমরা সবাই জানি যে আজকে পৃথিবীতে এবং আমাদের দেশে এই যে করোনার যে বিপদ, সংক্রমণের বিপদ আমাদের সামনে এটা যে এসে হাজির হয়েছে, সেটা হলো 2008 সাল থেকে শুরু হওয়া, থামা নেই, ক্রমশ অতল গহ্বরের দিকে নিমজ্জিত হতে চলা বিশ্ব পুঁজিবাদী অর্থনীতির যে মন্দা, যা শুরু হয়েছে 2008 সালে, ফুটে বেরিয়েছে 2008 সালে, সেই মন্দার কোলেই আজকের এই করোনার বাড়তি বিপদ আমাদের সামনে এসেছে, পৃথিবীর মানুষের সামনে এসেছে। নিঃসন্দেহে যে করোনার বিপদ, আমি একটু আগে এই কথা বোধহয় কয়েকবার বললাম, যে নিঃসন্দেহে করোনার এই পরিস্থিতি জনিত তার যে প্রভাব সারা পৃথিবী এবং আমাদের দেশের অর্থনীতিতে পড়বে, তাতে করে সেই মন্দাকে আরো অন্ধকারের দিকে নিয়ে যাবে, আরো অতল গহ্বরের দিকে নিয়ে যাবে, যদি না সরকার কর্পোরেটের স্বার্থ দেখার পরিবর্তে সাধারণ মানুষের স্বার্থ দেখার জায়গায় যদি আসে, তাহলে খানিকটা ঠেকা দেওয়া যেতে পারে। আর যদি না আসে, যেমন চলছে তেমনই যদি কর্পোরেট মুখী, তেমনই যদি লুটের অনুসারী নীতিতে আমাদের দেশের সরকার, সারা পৃথিবীর ধনবাদী অর্থনীতি চলে, তাহলে
এই করোনার এই পরিস্থিতি অর্থনীতি, কাজের বাজার তাকে আরও অতল গহ্বরের দিকে নিয়ে যাবে, যা 8-এ শুরু হয়েছে। তাহলে আমাদেরকে আলোচনা করতে যদি হয়, আমার মনে হয় যে এই যে কর্মসংস্থানের যে অভিমুখ, এই করোনা পরিস্থিতি তার ঋণাত্মক বা নেতিবাচক অভিমুখকে আরও একটু গতি বাড়িয়েছে, আর আরও খাদের দিকে ঠেলে দেওয়ার জন্য আরও বাড়তি কয়েক ধাক্কা পিছনে লাগিয়ে দিয়েছে। কিন্তু এ প্রক্রিয়া শুরু হয়েছে 2008-এর মন্দার সময়। এখানেই বা আমি বলি কেন, 2008-এর এই যে মন্দা, এই মন্দা তো আর হঠাৎ করে চলে আসেনি। 91 সাল থেকে সারা পৃথিবী জুড়ে যে নয়া উদারবাদী অর্থনীতি লাগু হয়েছে, দর্শন, রাজনীতি, সংস্কৃতি, জীবনধারা সর্বক্ষেত্রে যে নয়া উদারবাদ তার নিজের মতো করে একবিংশ শতাব্দীর শেষ দশক আর একবিংশ শতাব্দীর শুরু থেকে মানুষকে গড়ে নিতে চেষ্টা করেছে, 2008-এর মন্দা তার মধ্যে নিহিত আছে। এবং অর্থনীতির পণ্ডিতরা বলছেন যে আজকের এই অর্থনীতি যদি আজকের এই তথাকথিত বিশ্বায়িত এই অর্থনীতির জায়গায় যদি না পৌঁছতো নেতিবাচক দিক থেকে, তাহলে পরে আজকের এই যে করোনা সংক্রমণ সারা পৃথিবীতে, সেটাও হয়তো এইভাবে ছড়িয়ে পড়ত না। আমরা জানি সেই বিশ্বযুদ্ধের সময় স্প্যানিশ ফ্লুর কথা, আমরা পৃথিবীতে অনেক মহামারীর অতীতে দেখেছি। কিন্তু এইভাবে সারা পৃথিবীর সমগ্র গ্লোবটা কয়েকটা মাত্র হাতে গোনা দেশ বাদ দিলে পরে সমগ্র গ্লোবে, সমগ্র পৃথিবীতে যেভাবে সংক্রামিত হয়েছে, এটাও আজকের এই বিশ্বায়িত অর্থনীতির একটা অন্যতম ফলাফল। এর মানে আমি কিন্তু এই দুটোকে এক পার করে দিয়ে কেবলমাত্র আজকের এই সংক্রমণের পরিস্থিতির জন্য শুধুমাত্র এই দিকে আলোচনা আমি নিয়ে যেতে চাইছি, কিন্তু এটা একটা তার অন্যতম কারণ। বাকি বিজ্ঞানীরা যারা আছেন, চিকিৎসা বিজ্ঞানীরা যারা আছেন, তারা বলবেন। তবে এটা তো আজকে পরিষ্কার হয়ে গেছে, যেমন করে ট্রাম্প এবং আমাদের দেশের মোদি সাহেব প্রচার শুরু করে দিয়েছিলেন, এবং সারা পৃথিবীতে এবং আমাদের দেশেও তীব্র কমিউনিস্ট বিরোধীরা যেভাবে শুরু করে দিয়েছিলেন যে চীনের ল্যাবরেটরি থেকে এই সংক্রমণ, সেটা আজকে সর্বক্ষেত্রে নস্যাৎ হয়ে গেছে। এটা আজকে দিনের আলোর মতো পরিষ্কার। ফলে আমি সেই বিতর্কের মধ্যে যাচ্ছি না, আমাদের আজকে সাবজেক্টও তা নয়। আমি যদি সেদিকে যাই তাহলে মূল জায়গা থেকে আমি করতে পারবো। আমার আলোচনার মূল বিষয়বস্তু হলো কর্মসংস্থানের অভিমুখী। সেখানে আমি বলেছি যে এটা একটু নেতিবাচক দিকে যাচ্ছে, এবং বলেছি করোনা এই পরিস্থিতিকে ধাক্কা দিচ্ছে। কিন্তু এর শুরুয়াত 2008-এ। আমি এক্ষুনি আবার এটা বলবার পর আবার এটা বললাম যে না, 2008-ই বা বলি কেন। 91 সালে নয়া উদারবাদী অর্থনীতি লাগু হওয়ার ফলে অর্থনীতির ক্ষেত্রে, পুঁজিবাদী অর্থনীতির ক্ষেত্রে যে গুণগত পরিবর্তনগুলো ঘটে গেল, সেই পরিবর্তনের সূত্র ধরেই সেই পরিবর্তনের সূত্র ধরেই 2008-এ আজকে নয়া উদারবাদী অর্থনীতির এই সংকট এবং এই মন্দায় এসে আমরা পৌঁছেছি। আমরা জানি এই যে আজকে যেটাকে আমরা নয়া উদারবাদ বলছি, এই নয়া উদারবাদ এই জন্য যে ধনবাদী অর্থনীতির, আগেও সম্ভবত ডিওয়াইএফআরই কোনো একটি পেজে আমি এই কথা বলবার চেষ্টা করেছি, যে সারা পৃথিবীতে পুঁজিবাদী অর্থনীতির যে বিকাশ, সেই পুঁজিবাদী অর্থনীতির বিকাশের চরিত্রটা এই উদারবাদী চরিত্রই ছিল। যে সেখানে যেহেতু মধ্যযুগে নিয়ন্ত্রণবাদী স্বৈরাচারী যে রাষ্ট্র কাঠামো, সেই রাষ্ট্র কাঠামোর তুলনামূলক পরিস্থিতিতে সাপেক্ষে পুঁজিবাদের যে বিকাশের স্বার্থ, সেই বিকাশের স্বার্থে সেদিন এটা প্রয়োজন ছিল। তো এই যে শুরুর দিনে যে উদারবাদ, সেই উদারবাদের মূল প্রসঙ্গটা কি ছিল? যে অর্থনীতি সবটা খোলা বাজারের উপর নির্ভরশীল। ব্যক্তির সম্পত্তির অধিকার পবিত্র অধিকার, এবং সেই অধিকার রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। তাহলে সম্পত্তির অধিকার পবিত্র অধিকার এবং সেই অধিকার রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। এটা কাদের জন্য প্রযোজ্য? যাদের সম্পত্তি আছে, সম্পত্তিবানদের জন্য প্রযোজ্য। সামন্ততান্ত্রিক সমাজে যে ভূমিদাসরা ফরাসি বিপ্লবের সেই ঐতিহাসিক সাম্য, মৈত্রী, স্বাধীনতার স্লোগান, তারই অনুরণনে সারা পৃথিবীতে যতগুলো বিভিন্ন ধারায় যে বুর্জুয়া বিপ্লবগুলো সংগঠিত হয়েছে, তার ফলে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার যে ভূমিদাসরা, তার আগে রাশিয়াতে যার সেই লুণ্ঠনের ফলে লুণ্ঠন কার্য যদি তারা না চালাতে পারতো, ইংল্যান্ডের শিল্প বিপ্লব সংগঠিত হতে পারতো না। যে সেটা অন্য চ্যাপ্টার।
হ্যাঁ এসেছে, তবে একটু আগে থেকে বলো, আমি একটু আগে থেকে চলে গেছি তো। নেট সম্ভবত চলে গেছিল। আমি শুরুতেই বলেছি যে আজকে খুব ডিস্টার্ব হচ্ছে, যার জন্য আমার আসতেও কথা বলতেও দেরি হয়েছে। আমি ঠিক জানি না যে কোনখানে এই নেট কেটে গেছিলো, কোনখানে এসে জুড়লো। তাহলে যে কথাগুলো বলা হয়েছে সেগুলোকে আমি আর রিপিট করছি না, যা সূত্র ধরিয়ে দিচ্ছি। যে এই যে আজকে যে নয়া উদারবাদ কথাটা আমরা বলছি, এটা এর মূল বিষয়বস্তু কি? যে অর্থনীতিতে রাষ্ট্রের কোনো ভূমিকা থাকবে না। এটা আবার ভুল কথা, রাষ্ট্রের ভূমিকা থাকবে না। রাষ্ট্র খোলাবাজার অর্থনীতিতে কর্পোরেটদের যে স্বার্থ, সেই স্বার্থে আইনের সংস্কার সাধন করবেন এবং রাষ্ট্র হবে এই কর্পোরেটদের স্বার্থের পাহারাদার। আরো নির্দিষ্টভাবে এটা বললে এসছে, চলছে পাহারাদার। ঠিক পুঁজিবাদের সূচনা লগ্নে যখন এটা নয়া উদারবাদ ছিল, এটা যখন উদারবাদ ছিল, তখনও কিন্তু এটাই ছিল মূল কথা, যে সবটাই বাজারের উপর ছাড়া থাকবে, সেখানে সরকার বা রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। কিন্তু দেখা গেল সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে খুব একটা ভালো হলো এমনটা নয়। খুব একটা ভালো হলো এমনটা নয়। এবং আমরা দেখেছি যে এই সময়তেই 1929-30-এর মহামন্দা, এবং 1929-30-এর যখন মহামন্দা, সেই 1929-30-এর মহামন্দাতে তখন পুঁজিবাদী অর্থনীতি উদারবাদী যে রাস্তা, সেই উদারবাদী রাস্তাতেই চলছে। অর্থাৎ বাজারের উপর, বাজার সর্বশ্রেষ্ঠ, সেখানে ধনবানদের যে সম্পত্তির অধিকার, পবিত্র অধিকার, রাষ্ট্র সেই সম্পত্তির অধিকারকে রক্ষা করার রক্ষক, পাহারাদার। শ্রমজীবী মানুষের কোনো অধিকার সেখানে কার্যত নেই, এবং সবটাই খোলা বাজারের উপর। এবং পুঁজিবাদী অর্থনীতির মূল ভিত্তিটা হলো এইটা, যে সে কত বেশি খাটিয়ে, সে কত কম মজুরি দিয়ে কত সে মুনাফা অর্জন করতে পারে। একটা খুব ছোট্ট কথা আছে, সাইকেলের টিউব যদি লিক হয়ে যায়, যেমন সাইকেলটি চলে না, তেমনি ডিমান্ড সাপ্লাই, প্রফিট ম্যাক্সিমাইজেশন একেবারে বুর্জোয়া অর্থনীতির বুনিয়াদি কথা। তাহলে এখানে যে প্রফিট যদি ম্যাক্সিমাইজ করতে হয়, যদি সর্বোচ্চ করতে হয়, তাহলে পরে পুঁজিপতিদের অন্যান্য যে খরচগুলো, সেই খরচগুলো খুব একটা সে কমাতে বা বাড়াতে পারে না, মোটামুটি স্থির। সে একমাত্র কমাতে পারে সেটা হলো শ্রমিকের মজুরি। ফলে এই শ্রমিকের মজুরি কমাতে কমাতে আসলে পরে সে চলে যায় যে শ্রমিককে কত বেশি খাটিয়ে কত কম দিল। তাহলে শ্রমিককে যত বেশি খাটানো হবে, ফলে উৎপাদনের যে জায়গাটা, সেই জায়গাটাতে পুঁজিবাদী ব্যবস্থার উৎপাদনের চরিত্র হলো সামাজিক চরিত্র, কারণ সেখানে সামাজিক শ্রম দিয়ে উৎপাদন হচ্ছে। তাহলে সেই সামাজিক শ্রমের ভাগ পুঁজিবাদী ব্যবস্থায় বিপুল। কিন্তু পুঁজিবাদী ব্যবস্থায় ভোগ যেহেতু সামাজিক নয়, ভোগ যেহেতু ব্যক্তিগত, কিছু পুঁজির মালিক বা উৎপাদন ব্যবস্থার উপায় এবং উপকরণের যারা মালিক, পুঁজিপতি শ্রেণী যাদেরকে আমরা বলছি, অর্থনীতিতে বলছে, তারাই একমাত্র এই সমস্ত সম্পদকে সে দখল করে রাখে। ফলে তাহলে সামাজিক উৎপাদন সেখানে ভাগটা বিপুল, অথচ ভোগ সেখানে ভাগটা কম। এখান থেকে আসে পুঁজিবাদী ব্যবস্থাতে বাজারের সংকট। বাজার মানে মানুষের কেনার ক্ষমতা। মানুষের কেনার ক্ষমতা কখন তৈরি হয়? যখন তার হাতে অতিরিক্ত কিছু পয়সা থাকে। আচ্ছা, মানুষের কেনার ক্ষমতা কখন তৈরি হতে পারে, হাতে পয়সা কখন থাকবে? যখন তার কাজটা ঠিকভাবে থাকবে। এই যে আজকে যুব ফেডারেশনের কমরেডরা আজকে বিষয়বস্তু দিয়েছে যে কর্মসংস্থানের অভিমুখ কোন দিকে, অভিমুখ যদি নেতিবাচক দিকে যায়, তাহলে এই যে মন্দা, এই মন্দা কাটার কোনো উপায় নেই। কারণ কর্মসংস্থানের অভিমুখ যদি একটা তার উজ্জ্বল ভবিষ্যৎ হয়, কর্মসংস্থানের ক্ষেত্র যদি তৈরি হয়, তাহলে মানুষের হাতে পয়সা আসে, তাহলে সেই পয়সা দিয়ে মানুষ বাজারে যাবে, বাজার চাঙ্গা হবে, মন্দা কমবে। একেবারে বুনিয়াদি কথা, যে কথাতেই বলা হোক না কেন, যে ভাষাতেই বলা হোক না কেন, অর্থনীতি এইভাবে চলে। তো যাই হোক, এই যে 1929-30-এর যে মহামন্দা, তখন দেখা গেল যে মানুষের কেনার ক্ষমতা কমে গেল, আর উল্টো দিকে সামাজিক উৎপাদনের ফলে বিপুল পরিমাণ সম্পদ তৈরি হল। অতি উৎপাদনের সমস্যায় ইতিমধ্যে একটা বিশ্বযুদ্ধ হয়েছে, সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ সাম্রাজ্যবাদে পরিণত হয়েছে, নিজেদের মধ্যে যুদ্ধ করে পৃথিবীর বাজারটাকে এসে ভাগ বাটোয়ারা করে নিয়েছে।
1929-30-এর এই সংকটের ফলে তার প্রয়োজন পড়লো আবার এই সংকট থেকে উদ্ধার পাওয়ার জন্য নতুন করে পৃথিবীর বাজারটাকে দখল করা, তার জন্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তাহলে এইরকম একটা পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে উদারনীতি, পুঁজিবাদের আঁতুরঘর থেকে যে পদ্ধতিতে উদারনীতি পুঁজিবাদ চলছে, উদারনীতি মানে বাজার শ্রেষ্ঠ, রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ থাকবে না অর্থনীতির উপর, রাষ্ট্রের ভূমিকা হবে এই যে লুণ্ঠন, শোষণ, শ্রম শোষণ, শোষণ করে যে মুনাফা অর্জনের প্রক্রিয়া পুঁজিবাদের, তাকেই নিরাপত্তা দেওয়া, তাকেই রক্ষা করা, সেই অনুযায়ী আইন তৈরি করা, সেই অনুযায়ী পুঁজিপতি শ্রেণী তারাই শাসক শ্রেণী, তাদেরকে প্রোটেকশন দেওয়া, তাদেরকে সুরক্ষা দেওয়া। তাহলে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু একেবারে তার সূচনা লগ্ন থেকে ইমার্জেন্স অফ বুর্জুয়াজি, পুঁজিবাদের সূচনা লগ্ন থেকে, বুর্জুয়াদের জন্ম লগ্ন থেকে মোটামুটিভাবে একেবারে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই পর্ব পর্যন্ত পুঁজিবাদ চলেছিল উদারবাদের পথে। এতক্ষণ ধরে অনেক ব্যাখ্যার জায়গায় গেলাম, আমি আর ব্যাখ্যার জায়গায় যাচ্ছি না, কিন্তু সমস্যাটা অন্য জায়গায় তৈরি হলো। সমস্যাটা এক, প্রথম বিশ্বযুদ্ধের রণাঙ্গন থেকে রুশ দেশের বিপ্লব, 17 সাল, 20 সালে সোভিয়েত ইউনিয়ন তৈরি, এবং 14টা পুঁজিবাদী দেশের ষড়যন্ত্র মোকাবিলা করে, দেশের ভেতরে প্রতিবিপ্লবী শক্তির মোকাবিলা করে বিপ্লব নিজেকে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করে সামনের দিকে এগিয়ে গেছে। ইতিমধ্যে 24 সালে লেনিন মারা গেছেন, স্টালিনের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্রের নির্মাণ চলছে। তাহলে একদিকে সমাজতান্ত্রিক দুনিয়া যা এতদিন পর্যন্ত ছিল একটা 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 তত্ত্ব, তার রূপ ছিল, প্যারিস কমিউন ব্যর্থ হয়েছে, রুশ দেশে 5 সালের বিপ্লব ব্যর্থ হয়েছে, পুঁজিবাদ সাম্রাজ্যবাদ উল্লসিত, বিপ্লব কখনো হবে না, মার্কস সাহেবের কথা বাতুলতা, কিন্তু সোভিয়েত সমাজতন্ত্র, তার অগ্রগতি, এটা চরম বাস্তব। ফলে একদিকে পুঁজিবাদের সামনে এটা থ্রেট, উদারবাদী অর্থনীতির সামনে এটা থ্রেট, বাজার সর্বস্ব অর্থনীতির সামনে এটা থ্রেট, সরকারের কোনো ভূমিকা থাকবে না, শ্রমজীবী মানুষ একেবারে নির্বিচারে গরু ছাগলের মতো লুঠেরা বস্তুতে পরিণত হবে। তার সামনে সোভিয়েত ইউনিয়নের উপস্থিতি একটা থ্রেট। আর তার সঙ্গে সঙ্গে যেটা আরো গুরুত্বপূর্ণ, পুঁজিবাদ যদি তার মুনাফা সর্বোচ্চকরণ, এটাই যদি তার মূল মন্ত্র হয়, তাহলে মুনাফা সে অর্জন করবে কি করে? প্রথম কথা হলো শ্রমিকের শ্রম শোষণ করে, মার্কস যেটাকে উদ্বৃত্ত মূল্য হিসেবে দেখিয়েছিলেন, আমাদের সাবজেক্ট নয়, আমি সেদিকে যাচ্ছিও না, কিন্তু উদ্বৃত্ত মূল্য শোষণ করে তুমি সম্পদ তৈরি করতে পারো, কিন্তু সেই সম্পদ যদি বাজারে বিক্রি না হয়, যার জন্য পুঁজিবাদের ক্রাইসিসের মূল কথাটাই হলো অতি উৎপাদনের সমস্যা, তাহলে পরে কি করে মুনাফা ফিরে আসবে? তাহলে বাজারকে চাঙ্গা করতে হবে। কেইনস এসে পুঁজিপতিদের বোঝালেন যে তোমাকে যদি পুঁজিবাদকে রক্ষা করতে হয়, তাহলে এইভাবে যে রাষ্ট্রের যে ভূমিকা, কার্যত বাজার সর্বস্বতা, এটাকে পরিত্যাগ করতে হবে, রাষ্ট্রকে ভূমিকা নিতে হবে, সরকারকে ভূমিকা নিতে হবে, এবং রাষ্ট্র সরকার তাকে বিনিয়োগ করতে হবে, উৎপাদনে, কৃষিতে তাকে বিনিয়োগ করতে হবে, সামাজিক ক্ষেত্রে তাকে বিনিয়োগ করতে হবে, যাতে করে কর্মসংস্থান তৈরি করা যায়। কেইনসের এই তত্ত্ব, পুঁজিবাদী যে তত্ত্ব, সেই পুঁজিবাদী যে অর্থনীতি, উদারনীতির জায়গায় রাষ্ট্র পরিচালিত পুঁজিবাদ, এটাকে কেউ কেউ বললেন ওয়েলফেয়ার কনসেপ্ট, জনকল্যাণমূলক তত্ত্ব, আমি সেই বিতর্কের দিকে আজকে যাচ্ছি না। কেউ কেউ বললেন এটাকে স্টেট ক্যাপিটালিজম, আমি সেই চর্চার জায়গায় যাচ্ছি না, আমরা কোনো একাডেমিক আলোচনা করছি না, আমার সেই যোগ্যতাও নেই, আমি সেদিকে যাচ্ছিও না। তো তাহলে চরিত্রের বদল ঘটলো, যে উদারবাদের জায়গায় এলো পরিকল্পিত অর্থনীতি, পুঁজিবাদের মধ্যেই পরিকল্পিত অর্থনীতি। ফলে এই পুঁজিবাদের মধ্যে পরিকল্পিত অর্থনীতি এবং এর সঙ্গে সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর যে ইউরোপ, সেই ইউরোপের যে পুনর্গঠন, মার্কিন যুক্তরাষ্ট্র দুটো বিশ্বযুদ্ধে তাদের গায়ে আঁচড় লাগেনি, আর দুটো বিশ্বযুদ্ধের পর সবচাইতে বেশি, যুদ্ধের পরে যে বাণিজ্য, যুদ্ধের পরে যে পুনর্গঠন, সবচাইতে বেশি লাভবান হয়েছিল ধনবাদী দুনিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র। সেই যে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধনবাদী দুনিয়ায় সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ। কারণ এক সময় কথা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কখনো অস্ত যায় না, দেখা গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ কলোনি, সমস্ত কলোনিগুলোই একটা
অন্য মুক্তির একটা জাতীয় মুক্তি সংগ্রাম শক্তিশালী। আর ঠিক আমরা দেখি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুঁজিবাদ এবং সাম্রাজ্যবাদের যে নেতা, তার যে ভর কেন্দ্র, সেটা ব্রিটেন থেকে, ইউরোপ থেকে সেটা চলে গেল মার্কিন যুক্তরাষ্ট্রে, সবচেয়ে বেশি লাভবান হয়েছিল। তো যাই হোক, এই কেনস ছিলেন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টের ইকোনমিক অ্যাডভাইসার। সেই কেনসের তত্ত্বতে 45 থেকে মোটামুটি 91 পর্যন্ত, আক্ষরিক অর্থে 91 পর্যন্ত, কিন্তু কার্যত তার ক্রাইসিসও 70-এর দশকের মাঝামাঝি থেকে 8-এর দশকে চরম জায়গায় চলে গেছে। যাই হোক, সেটাও সেদিকে আমি যাচ্ছি না। তাহলে একটু বেশি কথা, হয়তো একটু বেশি গভীরে চলে যাওয়া হচ্ছে, আমাকে ফিরে আসতে হবে এই জায়গাতে। তাহলে আমি কি কথা যেন বলছিলাম, যে এই যে পরিকল্পিত যে অর্থনীতি, যে সরকারকে ভূমিকা নিতে হবে এবং সরকারকে ইনভেস্ট করতে হবে, রাষ্ট্রকে ইনভেস্ট করতে হবে, রাষ্ট্রকে ইনভেস্টকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং তার লক্ষ্য একটাই হবে যে সাধারণ মানুষের কেনার ক্ষমতা যাতে তৈরি হয়, আর সাধারণ মানুষের কেনার ক্ষমতা তৈরির জন্য তাকে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে আমি বললাম যে যুদ্ধ বিধ্বস্ত ইউরোপের যে পুনর্গঠন, সেই যুদ্ধ বিধ্বস্ত ইউরোপের পুনর্গঠনের একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র ছিল। তাহলে এই সবটা মিলিয়ে যেটা অর্থনীতির পণ্ডিতরা বলছেন, যে এটাও আবার সারা পৃথিবীর সমাজতান্ত্রিক আন্দোলনের একটা দুর্বলতা ছিল। 91 সালের সোভিয়েত বিপর্যয়ের আগে এটা আমাদের চোখের সামনে ছিল না, যে টাইমটাকে আমরা মনে করেছিলাম ডাইং ক্যাপিটালিজম, দেখা গেল 45 থেকে 70 এই টাইমটাই গোল্ডেন এজ অফ ক্যাপিটালিজম। এটা ঠিকই যে পরিকল্পিত অর্থনীতি নিয়ে রুশ দেশের সমাজতান্ত্রিক অর্থনীতি একটা অন্য দৃষ্টিভঙ্গি, ঠিক আছে, সেই দৃষ্টিভঙ্গির সঙ্গে ধনবাদী দুনিয়ার দৃষ্টিভঙ্গি মিলবে না। সেখানে দেখা যাচ্ছে যে 36 সালের পরে রুশ দেশে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বন্ধ হয়ে যাচ্ছে। উল্টো দিকে এটাও কিন্তু চিত্র ছিল যে 45 থেকে মোটামুটিভাবে 60-এর দশকের মাঝামাঝি পর্যন্ত, এই 20টা বছর 25টা বছরে ইউরোপে এবং ধনবাদী দুনিয়াতে আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু অনেকটাই কমে গেছে। ফলে এই যে কর্মসংস্থানের যে একটা ক্ষেত্র, এই কর্মসংস্থানের ক্ষেত্র একটা তৈরি হয়েছে। কিন্তু আগেই বলেছি যে ধনবাদী অর্থনীতিতে যে নামেই আমি বলি না কেন, সেটা ওয়েলফেয়ার কনসেপ্টের কথা হতে পারে, সেটা স্টেট ক্যাপিটালিজমের কথা হতে পারে, আসলে কেনসের কথা। হ্যাঁ, তাতে শ্রমজীবী জনগণের কিছু উন্নতি হয়েছিল, কিছু কাজে লেগেছিল। স্বাধীনতার পরেও আমরা আমাদের দেশের ওয়েলফেয়ার ইকোনমির রাস্তায় আমরা হেঁটেছি, যা 91 সালে আমরা বিসর্জন দিয়ে এসেছি। হারে হারে আমরা এখন টের পাচ্ছি কি তার ফল আমাদের জীবনে তৈরি হয়েছে, আমাদের অর্থনীতিতে তৈরি হয়েছে। আমি সেই বিতর্কের জায়গায়, সেই আলোচনার জায়গায় যাচ্ছি না। তো তাহলে এই যে মানুষের, শ্রমজীবী মানুষের অবশ্যই কিছু উপকার হয়েছে, কিন্তু এই ওয়েলফেয়ারের কনসেপ্ট বা কেনসের মূল অভিপ্রায়টা ছিল যে পুঁজিবাদের বাজারকে চাঙ্গা করতে হবে। বাজারকে কিভাবে আমি একটা জায়গায় রাখতে চাই, বাজার থেকে মানুষ ছিটকে গেছিল উদারনীতিতে, মানুষকে বাজারে ফেরাতে হবে। কিন্তু ধনবাদী অর্থনীতির যে স্বাভাবিক যে বৈশিষ্ট্য, যে উৎপাদন সামাজিক, আমি একটু আগেই যে কথা বলেছি, আমি জানি না নেট তখন চলেছিল কিনা, যে এখানে উৎপাদন সামাজিক, তাহলে সামাজিক উৎপাদনে সবাই অংশগ্রহণ করছে, শ্রমের ভাগটা সামাজিক, কিন্তু ভোগের ভাগটা ব্যক্তিগত, ভোগের ভাগটা সামাজিক হয় না। সেই জন্য সব সময়তে এখানে পুঁজিবাদ তার প্রফিটের জন্য মজুদ বেকার বাহিনীকে রাখতে হয়। আর মজুদ বেকার বাহিনী যত বেশি থাকবে, তত সস্তায় শ্রম কিনতে পারা যায়, তত সস্তায় শ্রম পুঁজিবাদ কিনতে পারবে, পুঁজিপতিরা কিনতে পারবে। মজুদ বেকার বাহিনী যত থাকবে, তত যারা কর্মরত তাদের থেকে সস্তায় শ্রম কিনতে পাওয়া যাবে। তাহলে এইটা না হলে কখনোই মুনাফা হবে না, এইটা না হলেই কখনো মুনাফার সর্বোচ্চকরণ হবে না, এটা কখনোই হবে না। অবশ্যই এটা বাজারের সাপেক্ষে তুলনা করলে এটা বাজারের বিপরীত, অনেক ক্ষেত্রে বিপরীত ভূমিকা পালন করছে। এবং এই বৈপরীত্যটাই হলো পুঁজিবাদের অভ্যন্তরীণ স্ববিরোধিতা, এই বৈপরীত্যটাই হলো পুঁজিবাদের অভ্যন্তরীণ যে সংকট, সেই সংকটের মূল যে জ্বর জন্মের সঙ্গে সঙ্গে যে জন্ডিসের ভাইরাস নিয়ে পুঁজিবাদ জন্মেছে, সেটা হলো এই জায়গাটা। ফলে 45 পরবর্তী যে গোল্ডেন এজ অফ ক্যাপিটালিজম, সেখানে রাষ্ট্রের ভূমিকা, রাষ্ট্রের নিয়ন্ত্রণ, একটা পরিকল্পিত অর্থনীতি পুঁজিবাদের মধ্যে, সেখানে মানুষের কর্মসংস্থান তৈরির জন্য উদ্যোগ গ্রহণ, এই সব কিছুর ফলে যে আনএমপ্লয়মেন্ট রেট যেটা অনেকটা নেমে এসেছিল, আস্তে আস্তে এই পুঁজিবাদী ব্যবস্থার স্বাভাবিক বৈশিষ্ট্য অনুযায়ী সেই আনএমপ্লয়মেন্ট রেট আস্তে আস্তে বেড়েছে। এবং এটা না বাড়িয়ে, আনএমপ্লয়মেন্ট রেটকে না বাড়িয়ে কখনো পুঁজিবাদ তার মুনাফার জায়গায় যেতে পারে না।
আর এর সঙ্গে সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা হলো যে, সমস্যা বলবো না কি বলবো জানি না, যে এই 73-74 সালে আরব দেশগুলো তাদের যে পেট্রোপণ্যের দাম সে 4 গুণ বাড়িয়ে দিল। আর সেইটা বাড়ানোর ফলে তাদের হাতে যে বিপুল পরিমাণ অর্থ এসে হাজির হলো, এখন এই বিপুল পরিমাণ অর্থকে আরব দেশগুলোয় যেহেতু কোনো ডেমোক্রেটিক শাসন ছিল না, ফলে সেখানে জনগণের জন্য ইনভেস্টের কোনো প্রয়োজন ছিল না, ফলে সেই অর্থগুলো গিয়ে জমা হলো ইউরোপ এবং আমেরিকার যে প্রাইভেট যে ব্যাংক, সেই ব্যাংকগুলোতে। আর ইতিমধ্যে পুঁজিবাদ সাম্রাজ্যবাদে যখনই পরিণত হয়েছে, যেটা লেনিন ব্যাখ্যা করেছিলেন, যদিও এই সাম্রাজ্যবাদের চরিত্রের কতগুলো গুরুত্বপূর্ণ উপাদান যুক্ত হয়েছে যা আমাদের সময় আমাদেরকে যা ব্যাখ্যা করতে হবে, ব্যাখ্যা হচ্ছে, পণ্ডিতরা বলছেন আমাদেরকে তা ফলো করতে হবে, আমাদের অভিজ্ঞতায় আনতে হবে। কিন্তু সাম্রাজ্যবাদের একটা মূল বৈশিষ্ট্য হলো এটাই তো, যে শিল্প পুঁজি, ব্যাংক পুঁজি মিলে গিয়ে ফিনান্স পুঁজি তৈরি হয়। তাহলে এই 70-এর দশকের দ্বিতীয় ভাগে আরব দুনিয়ার যে বাড়তি অর্থ পুঁজি, যেটা ইউরোপ আমেরিকার প্রাইভেট ব্যাংকগুলোয় গিয়ে জড়ো হলো, তাহলে সবটা মিলে ফিনান্স পুঁজি, আন্তর্জাতিক যে লগ্নি পুঁজি, সেই লগ্নি পুঁজির ক্ষমতা বাড়িয়ে দিল। ইতিমধ্যে এই যে সময়টা, উদারবাদের সময়ে যে অভিজ্ঞতা, সেই উদারবাদের পর আরেকটা পর্ব এলো, যেটাকে আমরা ওয়েলফেয়ার কনসেপ্ট বলছি, স্টেট ক্যাপিটালিজম বলছি, যাই বলি না কেন, রাষ্ট্রের নিয়ন্ত্রণ, সরকারের নিয়ন্ত্রণ, খানিকটা এমপ্লয়মেন্ট জেনারেট করেছিল, বাজার খানিকটা চাঙ্গা হয়েছিল। তাহলে এই যে পরিবর্তন, এই পরিবর্তনের, এবং এই সময় আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যেহেতু আনএমপ্লয়মেন্ট রেট ইউরোপের দেশগুলোতেও বা ধনবাদী দুনিয়াতেও যেহেতু অনেকটা নেমে এসেছিল, সোভিয়েতে আনএমপ্লয়েড ইউথ ছিল না, কারণ সেটা পরিকল্পিত অর্থনীতি, সেই ধাঁচাটা আলাদা, তার সঙ্গে পুঁজিবাদ মেলে না। কিন্তু পুঁজিবাদী দুনিয়া, প্রফিট ম্যাক্সিমাইজেশনের অর্থনীতি, সে তার নিজের প্রয়োজনের স্বার্থে বাজার চাঙ্গা করার জন্য আনএমপ্লয়মেন্ট রেট সে কমিয়েছিল, কিন্তু এটা কমালে তো তার চলবে না। তাহলে এই যে আনএমপ্লয়মেন্ট রেট, এই যে সময়টায় কমে গেল, দেখা গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর পৃথিবীতে মোটামুটিভাবে 60-এর দশকের শেষ, 70-এর দশকের প্রথম পর্যন্ত ধনবাদী দেশগুলোতে শ্রমিক আন্দোলনের মাত্রা এবং শ্রমিক আন্দোলনের শক্তি, তাদের বার্গেন করার ক্ষমতা, সেটাও যেমন বাড়লো, ঠিক দেখা গেল এই সময়তে 45 থেকে মোটামুটি 72-73 সাল পর্যন্ত সারা পৃথিবী জুড়ে যে সমস্ত কলোনিগুলো, সেই কলোনিগুলোতে স্বাধীনতার যে সংগ্রাম, সেই সংগ্রাম তীব্রতা এমন একটা তীব্রতর জায়গায় গিয়ে পৌঁছলো যে কলোনিগুলো আস্তে আস্তে স্বাধীন হলো। আর সবাই আমরা জানি 75-এ ভিয়েতনাম, পূর্ণাঙ্গ ভিয়েতনাম, তার আগে ফরাসি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই, তারপর মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই, যুব ফেডারেশন, তোমার নাম আমার নাম, ভিয়েতনাম। ফলে এই যে একটা পৃথিবী, পুঁজিবাদ দেখলো যে আনএমপ্লয়মেন্ট রেট সেটা নামানোর ফলে ধনবাদী দেশগুলোতে শ্রমিক আন্দোলনের একটা বার্গেনিং ক্যাপাসিটি বাড়লো, তার সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জুড়ে শ্রমজীবী মানুষের যে লড়াই, সমাজতান্ত্রিক আদর্শের জন্য যে লড়াই, সেই লড়াই একটা বিরাট শক্তি অর্জন করলো। তাহলে এইরকম একটা প্রেক্ষাপট, এই যে আমরা 91 সাল থেকে নয়া উদারবাদী অর্থনীতি বলি, কিন্তু আসলে এই নয়া উদারবাদী অর্থনীতির যে প্রথম পরীক্ষা, সেটা 1973-এ চিলিতে শুরু হয়েছিল আলেন্দেকে হত্যার মধ্য দিয়ে, এবং 60-এর দশকের দ্বিতীয় হাফ এবং 8-এর দশক, গোটা 8-এর দশক জুড়ে মেক্সিকো, চিলি এবং ব্রাজিলে আজকে নয়া উদারনীতি বলতে আমরা যা দেখতে পাচ্ছি, তার স্টিম রোলার চলেছিল লাতিন আমেরিকার দেশগুলোতে। সারা পৃথিবীতে 91 সাল থেকে, 91 সালে সোভিয়েত ইউনিয়নের বিপর্যয়। তাহলে আদর্শ হিসাবে, রাজনৈতিক মতবাদ হিসাবে যারা সমাজতন্ত্রের স্বপ্ন নিয়ে চলে, তাদের কাছে একটা বড় ধাক্কা। আর তার সঙ্গে সঙ্গে পুঁজিবাদের সামনে বাড়তি যে পুঁজি এলো, এই পুঁজিকে সে খাটাবে, কারণ পুঁজি তো না খাটালে থাকতে পারে না, তাহলে তো তার অস্তিত্বই থাকবে না। তাহলে সে এরকম একটা পদ্ধতি আবিষ্কার করবার চেষ্টা করলো, যে পুঁজিবাদ, যে রাষ্ট্রের ভূমিকা আমাকে ছোট করতে হবে, কিন্তু তাহলে এমন একটা ভূমিকা আমাকে হাজির হতে হবে যে লাঠি ভাঙবে না কিন্তু সাপটা মরবে, আমি আমার মুনাফা রিটার্ন ফিরে পাবো, কিন্তু সংগঠিত শ্রমিক আন্দোলন, সেই সংগঠিত শ্রমিক আন্দোলনকে কেমনভাবে দুর্বল করা যায়। তাহলে এই যে একটা চাহিদা, পুঁজিবাদের যে একটা চাহিদা, সেই চাহিদা থেকেই আজকে আবার নতুন করে যেটা নয়া উদারবাদের নাম করে এসছে, এলপিজি, লিবারালাইজেশন, গ্লোবালাইজেশন, প্রাইভেটাইজেশন, লিবারালাইজেশন, উদারবাদ। এবং এই নয়া উদারবাদ, এটা শুধু সময়ের পার্থক্য,
একটা গুরুত্বপূর্ণ কারণ সময়ের পার্থক্য। মাঝে একটা স্টেট ক্যাপিটালিজমের পিরিয়ড পেরিয়েছি, মাঝে একটা ওয়েলফেয়ার কনসেপ্ট পেরিয়েছি, মাঝে একটা পুঁজিবাদ ও রাষ্ট্রের নিয়ন্ত্রণ, সরকারের নিয়ন্ত্রণ, পরিকল্পনার একটা পর্ব পেরিয়েছি, মাঝে একটা সময় বাজার খানিকটা খাটো হয়েছে, মানুষের চাহিদা, পরিকল্পনা, রাষ্ট্র সরকারের ভূমিকা খানিকটা উঁচু হয়েছে। তাহলে আবার সেই পুরনো ব্যবস্থা যে বাজার সর্বস্বতা এবং রাষ্ট্রের ভূমিকা শুধুমাত্র ধনবানদের সম্পত্তির পাহারা দেওয়া, সেইটাকেই ফিরিয়ে আনা হয়েছে এই নয়া উদারবাদে। তাহলে নয়া কেন? যেহেতু মাঝে একটা পর্বকে অতিক্রম করে আসতে হয়েছে। শুধু কি তাই না, তার সঙ্গে একটা গুণগত বিষয় আছে, যেটা আমাদের আলোচনাতে অনেকগুলো প্রশ্ন এসছে, আমরা শেষের দিকে সেই জায়গায় যাব। আরেকটা গুণগত পার্থক্য এসছে, সেটা হলো এই যে 1929-30 সালের যে মহামন্দা কিংবা শুরুর দিনে যে উদারবাদ, এই সমগ্র পর্বটার বিকাশ এবং সংকট সবটাই চলেছে কার্যত ম্যানুফ্যাকচারিং যে ক্ষেত্র, সেই ম্যানুফ্যাকচারিং ক্ষেত্র। তাহলে এই যে দ্বিতীয়বারের জন্য উদারবাদকে ফিরিয়ে আনতে গিয়ে, দ্বিতীয়বারের জন্য বাজার সর্বস্বতাকে ফিরিয়ে আনতে গিয়ে, দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রকে কর্পোরেটের পাহারাদার বানানোর জন্য, দ্বিতীয়বারের জন্য পুঁজির মুনাফার সামনে শ্রমজীবী জনগণকে বলি প্রদত্ত করবার জন্য, তাদের সামনে, পুঁজিবাদের সামনে গুরুত্বপূর্ণ প্রবলেমটা ছিল যে কেমন করে অর্গানাইজড ওয়ার্কিং ক্লাসের যে অস্তিত্ব, সেই অর্গানাইজড ওয়ার্কিং ক্লাসের অস্তিত্বকে আমি ধ্বংস করে দিতে পারি, অন্ততপক্ষে খানিকটা কমাতে পারি, যেখানে যেখানে ধ্বংস করতে পারবো না কিন্তু কমাতে পারি। আমি এইখানেই সিঙ্গুরের তথাকথিত আন্দোলন এবং আজকের পরিণতিকে আমি যুক্ত করতে চাই। যাই হোক, এদিকে আমি ব্যাখ্যার জায়গায় যাব না। অতীতে যুব ফেডারেশনের জায়গায় অনেকবার এই আলোচনা হয়েছে, ভবিষ্যতেও সে আলোচনা করা যাবে। তাহলে তখন সেই জন্য এই নতুন দিনে এখন কিন্তু আর ম্যানুফ্যাকচারিং সেক্টরে আর গুরুত্ব না। তাহলে প্রথম দিকের উদারবাদ, সেখানে তার বিকাশ, তার সম্ভাবনা, তার সংকট, কিন্তু সবটা মিলে মূলত বায়াসটা ছিল ম্যানুফ্যাকচারিং। আর আজকে যে উদারবাদ ফিরে এসেছে, এটা নয়া, যেহেতু সময়ের পেরিয়ে গেছে, মাঝে একটা পর্ব অতিক্রম করেছে, সেই জন্য নয়া। আর নয়া এই জন্য এর চরিত্রগত বৈশিষ্ট্যে, সেটা হলো ম্যানুফ্যাকচারিং ক্ষেত্র, উৎপাদনের যে ক্ষেত্র, সেই ক্ষেত্রে পুঁজি বিনিয়োগ অপেক্ষা ফাটকা যে ক্ষেত্র, সেই ক্ষেত্রে পুঁজি বিনিয়োগ বিপুল। ফলে ফাটকা ক্ষেত্রে পুঁজি বিনিয়োগ করে রিটার্নটা আমি পাচ্ছি, কিন্তু যেহেতু ম্যানুফ্যাকচারিং এরিয়া নেই, ম্যানুফ্যাকচারিং সেক্টর নেই, উৎপাদনের ক্ষেত্র নেই, ফলে অর্গানাইজড ওয়ার্কিং ক্লাস, তার অস্তিত্ব ক্রমশ ছোট হচ্ছে। তাহলে এই হলো নয়া উদারবাদ। তাহলে এইবার এই নয়া উদারবাদের সংকটটা কেন? সংকটটা এই জন্য, আমরা দেখতে পাই যে সারা পৃথিবীতে 91 সাল থেকে যে নয়া উদারবাদী অর্থনীতি লাগু হয়েছে, আর 96 সাল থেকে রাষ্ট্রসংঘের যে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট, যা আমরা দেখি যে 96 সাল থেকে প্রত্যেকটা রিপোর্টে বলছে যে সারা পৃথিবীতে দারিদ্র, বুভুক্ষা, অনাহার, বৈষম্য ব্যাপকভাবে বেড়েছে। এটা আজকে কোনো নতুন কথা নয়, আজকের এই 2008 কিংবা আজকের এই যে সংকটে আমরা এখন আছি, করোনা, এই পরিস্থিতি এখন নয়। 91-তে সারা পৃথিবী জুড়ে লাগু হয়েছে। আগেই বললাম 70-এর দশকে, 80-র দশকে তার এক্সপেরিমেন্ট হয়েছে লাতিন আমেরিকাতে। একেবারে উচ্ছিষ্ট করে দিয়েছে কর্পোরেট বেপরোয়া লুট, আর সেই দেশের জনগণ, সেই দেশের শ্রমজীবী জনগণকে উচ্ছিষ্ট করে দিয়েছিল। সেই জন্যই তো আবার নতুন করে লড়াই, নতুন লাতিন আমেরিকা এখন আমরা দেখতে পাচ্ছি না। তো তাহলে তো এই যে 91 থেকে সারা পৃথিবী জুড়ে যে লাগু হলো, সোভিয়েত ইউনিয়নের অনুপস্থিতি বিরাট একটা ধাক্কা শ্রমজীবী মানুষের সামনে। কিন্তু 96 সাল থেকে অভিজ্ঞতা হলো যে দারিদ্র, বুভুক্ষা, অনাহার ব্যাপক ব্যাপক ব্যাপক, বৈষম্য ব্যাপক। সেই জন্য এই যে নয়া উদারবাদ, যেহেতু এখানে ফাটকা পুঁজি, সে ফাটকাতে বেশি পুঁজি ইনভেস্ট হচ্ছে, যেহেতু এটা আরো অনেক বেশি লুটেরা, উৎপাদনের ক্ষেত্র বাড়লে পরে সেখানেও শোষণ থাকে। পুঁজিবাদী ব্যবস্থাটাই তো দাঁড়িয়ে আছে শোষণে। উৎপাদনের ক্ষেত্র হলো সেখানে শোষণ থাকে, কিন্তু উৎপাদনের ক্ষেত্র হলে তার আরেকটা দিক আছে, সেখানে হলো কর্মসংস্থান তৈরি হয়, সেখানে সংগঠিত শ্রমিক শ্রেণীর জন্ম হয়, সেখানে শ্রেণী সংগ্রাম, লড়াই সংগ্রাম, তার একটা সম্ভাবনা থাকে। আর ফাটকা বাজারে যদি পুঁজি বেশি বিনিয়োগ হয়, সেই জন্য হট মানি কথাটা চলে এসেছিল, সেখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয় না, সেখানে অর্গানাইজড ওয়ার্কিং ক্লাসের অস্তিত্ব থাকে না।
ফলে এই যে পরিস্থিতি, ফলে এমনিতেই পুঁজিবাদী ব্যবস্থায় সামাজিক উৎপাদনের ভাগ বেশি, ভোগ কম হওয়ার ফলে মানুষের কেনার ক্ষমতা কমে যায়, বিপুল অংশের মানুষ ক্রমশ বাজার থেকে ছিটকে যায়। তাই জন্য মুনাফার জন্য মেকানাইজেশন ঘটাতে হয় এবং তার সঙ্গে সঙ্গে শ্রমিক ছাঁটাই করতে হয়। এটা পুঁজিবাদের একেবারে অঙ্গের ভূষণ। কিন্তু নয়া উদারবাদে যখন এখানে ম্যানুফ্যাকচারিং সেক্টরটাই ডেভেলপ করা হচ্ছে না, যখন এখানে মূলত প্রযুক্তি নির্ভর, যা কিছু আছে তাও প্রযুক্তি নির্ভর, অল্প লোক সেখানে কাজ করে, কতদিন আর রিয়েল এস্টেটের ব্যবসা করে মানুষকে কাজের ক্ষেত্রে রাখা যাবে? কতদিন আর বিভিন্ন সার্ভিস সেক্টর করে মানুষকে কাজের ক্ষেত্রে রাখা যাবে? ম্যানুফ্যাকচারিং ইউনিট যদি না বাড়ে, আজকে মোদি সাহেব বক্তৃতার মধ্যেও বলেছেন, ম্যানুফ্যাকচারিং ইউনিট যদি তৈরি না হয়, উৎপাদনের ক্ষেত্র যদি তৈরি না হয়, সামাজিক উৎপাদনের ক্ষেত্র যদি তৈরি না হয়, সামাজিক সম্পদ যদি তৈরি না হয়, তাহলে কখনো বাজার চাঙ্গা অবস্থায় থাকতে পারে না। ফলে যেহেতু এখানে ম্যানুফ্যাকচারিং ইউনিটের কার্যত অস্তিত্বহীন এবং যেহেতু নয়া উদারবাদে ফাটকাতেই বেশি পুঁজি বিনিয়োগ হয়েছে, ফলে সেই জন্য দেখা গেল যে প্রথম থেকেই অর্থনীতির পণ্ডিতরা বললেন যে এই নয়া উদারবাদী ব্যবস্থা এটা হলো আসলে জবলেস গ্রোথ। এর যে গ্রোথ হচ্ছে, এর যে বিকাশ হচ্ছে, সেটা জব সেভাবে ক্রিয়েট করছে না, কর্মসংস্থান সেভাবে তৈরি করতে পারছে না। আমরা যখন যুব ফেডারেশনের কর্মী এই কথাগুলো আমরা তখন বলতাম যে জবলেস গ্রোথ। আবার আমরাই দেখলাম যে যুব ফেডারেশনে কাজ করতে করতে মোটামুটিভাবে এই 2001-2 পর যে পৃথিবীর সামনে এসে হাজির হলাম, যে দেশের সামনে এসে হাজির হলাম, আমরা দেখলাম যে এই নয়া উদারবাদের এই যে গ্রোথ, যে ডেভেলপমেন্ট, সেটা শুধু জবলেস গ্রোথ বা জবলেস ডেভেলপমেন্ট নয়, এটা জব লস গ্রোথ এবং জব লস ডেভেলপমেন্টে পরিণত হবে। তাহলে এর যা কিছু বিকাশ, আলিশা মাকান আমরা দেখছি, একদিকে আকাশ ছুটছে মানুষের সম্পদ, মানুষের আবাস, আর ঠিক তার সামনে বস্তির সংখ্যা বাড়ছে, সেখানে অন্ধকার প্রতিদিন ঘনায়মান হচ্ছে অন্ধকার। এটি তো এইচআরডি রিপোর্ট, ইউএনওর এইচআরডি রিপোর্ট বলেছে 96 সাল থেকে। তাহলে এই যে কথাটা আমি বলছি, যে তাহলে এই যে এর ফলে যেহেতু ম্যানুফ্যাকচারিং এরিয়া নেই, যেহেতু জবলেস, যেহেতু জব লস, লেস থেকে লস, কর্মসংস্থানহীন উন্নয়ন থেকে কর্মনাশা উন্নয়নে যেহেতু আমরা পৌঁছে গেলাম, আমাদের এই অর্থনীতি পৌঁছে গেল, যার ফলে বিপুল অংশের মানুষ আবার নতুন করে সেই বাজার থেকে তারা ছিটকে গেল। বাজার থেকে ছিটকে গেল মানে মানুষের কেনার ক্ষমতা রইল না। ফলে এর ফলেই তো এই যে 2008 সালে শুরু হওয়া যে সংকট, যা মার্কিন দেশের অর্থনীতিতে মূলত রিয়েল এস্টেটের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছিল। কেমন করে এখন কারবার হয়? ধরুন কোনো একটা জায়গায় ফ্ল্যাট তৈরি হচ্ছে, একটা হাউজিং কমপ্লেক্স তৈরি হচ্ছে, খবরে কাগজে বিজ্ঞাপন হলো, খবরে কাগজে বিজ্ঞাপন হওয়ার পর হাজার হাজার লোক সেখানে দরখাস্ত করলো এবং দরখাস্ত দিতে গিয়ে তাদেরকে বললো যে তোমরা খানিক টাকা আগাম জমা দাও। এই প্রজেক্ট দেখিয়ে ব্যাংক থেকে লোন করা হলো এবং তারপর দেখা গেল এই প্রজেক্টে যারা লেবার কন্ট্রাক্ট দেয় তারা একদল এসে হাজির হলো, যারা মাল মাস্টার সাপ্লাই দেয় তারা এসে হাজির হলো। এই সবটা করে একটা প্রজেক্ট শুরু হলো, কিন্তু পুঁজি কিন্তু ইনভেস্ট হয়নি। তারপর দেখা গেল যে যারা ফ্ল্যাটের জন্য দরখাস্ত করেছিল, দেখা গেল তাদের একটা বড় অংশের কাজ চলে গেল। তাহলে যে ধরুন একটা ফ্ল্যাটের জন্য অ্যাপ্লাই করেছিল যে 100, 150, 200, কয়েক হাজার লোক, এই সময় জবলেস গ্রোথ এবং জব লস গ্রোথের ফলে একটা বড় অংশ তাদের যখন কাজ চলে গেল, তাহলে তারা এই ফ্ল্যাট কিভাবে কিনবে? তোমরা যদি কেউ দেখো বর্ধমান স্টেশন থেকে, এখন তো ট্রেন চলছে না, নিশ্চয়ই অভিজ্ঞতা আছে পরেও, এই রাজারহাটে প্রচুর নির্মীয়মান ফ্ল্যাট পড়ে আছে। আমাদের এদিকে দুর্গাপুরের দিকে যেতে গেলে পরে প্রচুর নির্মীয়মান ফ্ল্যাট পড়ে আছে। এই লকডাউনের সময় নয়, এখন তো হচ্ছে না ঠিক আছে, কিন্তু তার আগেই, কারণ সেখানে খদ্দের নেই, সেখানে ক্রেতা নেই। ঠিক একইভাবে তাহলে এই যে যারা ফ্ল্যাট কিনবে বলে দরখাস্ত করে টাকা জমা দিয়েছিল, তাকে কেন্দ্র করে ব্যাংকের লোন, তাকে কেন্দ্র করে লেবার কন্ট্রাক্ট, তাকে কেন্দ্র করে মাল মশলা, তাকে কেন্দ্র করে একটা বিরাট উদ্যোগ, যে মানুষগুলো ফ্ল্যাট কিনবে বলেছিল তারা যখন কর্মচ্যুত হয়ে গেল, তারা যখন ছাঁটাই হয়ে গেল, স্বাভাবিকভাবে সেই ফ্ল্যাটের আর ক্রেতা রইল না। ফলে একটা চেন যখন ব্রেক হয়ে গেল, সঙ্গে সঙ্গে ব্যাংক লোন, সঙ্গে সঙ্গে লেবার কন্ট্রাক্ট, সঙ্গে সঙ্গে কাঁচামাল, সঙ্গে সঙ্গে অন্য আর সব কিছু, সেই গোটা চেনটা ভেঙে গেল। 2008 সালে মার্কিন দেশে এইভাবেই তো প্রকাশ করেছিল এই নয়া আজকের এই যে সংকট, এই সংকট। তারপরে এই সংকট সর্বক্ষেত্রে ছড়িয়েছে।
তাহলে তার মূল কথা হলো বাজার থেকে মানুষ হটে যাচ্ছে কারণ তার কেনার ক্ষমতা নেই। তাহলে এই যে বাজার থেকে মানুষ হটে যাচ্ছে থেকে যদি ভাবতে হয়, অবস্থান থেকে ভাবতে হয়, ছেড়ে দিন ওয়ার্কিং ক্লাসের অবস্থান থেকে। যদি পুঁজিবাদের মধ্যেও যে ওই স্টেট ক্যাপিটালিজমের পিরিয়ডটা ছিল বা পরিকল্পিত অর্থনীতির অবস্থা ছিল, সেই পরিপ্রেক্ষিতে ভাবতে গেলে পরে এই সংকট থেকে যদি উদ্ধার পেতে হয় তাহলে কি করতে হবে? আমাদের কি অভিজ্ঞতা? 2008 সালে সংকটের ফলে সারা পৃথিবীতে বড় বড় কোম্পানিগুলো সরকারের থেকে বেল আউট প্যাকেজ পেয়েছিল। তাহলে সরকারের থেকে বেল আউট প্যাকেজ পেলো কারা? প্রাইভেট কোম্পানিগুলো। কেন না? তারা দেউলে হয়ে গেছে। কেন দেউলে হয়ে গেছে? বাজারে চাহিদা কমে গেছে। তাহলে তারা কাদের থেকে ভর্তুকি পেলো, কাদের থেকে পয়সা পেলো? বেল আউট প্যাকেজ কাদের থেকে পেলো? গভর্নমেন্টের থেকে বেল আউট প্যাকেজ পেলো। তাহলে এতদিন যে লোনটা ছিল বেসরকারি লোন, এবার এই লোনটা হয়ে গেল সরকারি লোন, সমগ্র জনগণের উপরেই লোনটা এসে হাজির হলো। তাহলে এটা যদি স্টেট ক্যাপিটালিজমের জায়গা থেকে ক্লাসের অবস্থান থেকে ভাবা হতো, তাহলে বাজারে কেমন করে মানুষকে ফিরিয়ে আনা যায়, কেমন করে কর্মসংস্থান তৈরি করা যায়, এই যে তোমরা যেটা বলেছো কর্মসংস্থানের অভিমুখ কোন দিকে, তাহলে সেই অভিমুখটা খুঁজে নিয়ে কর্মসংস্থান তৈরির জন্য উদ্যোগ নেওয়ার দায়িত্ব সরকারের পড়তো। কিন্তু নয়া উদারবাদ তো সেই কথা বলে না। নয়া উদারবাদ তো সেই পুরনো উদারবাদের মতো সম্পত্তিবানদের সম্পত্তি রক্ষার পবিত্র যে অধিকার, সেই অধিকারকে রক্ষা করার দায়িত্ব সরকারকে নিতে হবে, রাষ্ট্রকে নিতে হবে। সেই জন্য প্রাইভেট কনসার্নগুলোকে বাঁচানোর জন্য সরকার তার ঘর থেকে পয়সা দিতে শুরু করলো, আমরা দেখেছি। আর সরকার যখন প্রাইভেট কনসার্নগুলোকে বাঁচাতে গেলে তার ঘর থেকে যখন পয়সা দিল, সরকারের সেই টাকা তো আর আকাশ থেকে পড়বে না। তাহলে কোপ পড়লো কোথায়? শিক্ষায় কোপ পড়লো, জনগণের শিক্ষায় কোপ পড়লো, স্বাস্থ্যে কোপ পড়লো, কৃষি ভর্তুকিতে কোপ পড়লো, গভর্নমেন্টের যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোতে সরকারের বিনিয়োগ কোপ পড়লো, ব্যাপক হারে প্রাইভেটাইজেশন ঘটিয়ে দেওয়া হলো। তাহলে এই যে সংকট, সেই সংকটের ফলে নতুন করে এমনিতেই যে বেকার, এমনিতেই যে ছাঁটাই, এমনিতেই যে মানুষ ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, সরকারের এই কর্পোরেটমুখী দৃষ্টিভঙ্গির ফলে নতুন করে আরও অসংখ্য মানুষ, হাজারে হাজারে, লাখে লাখে, কোটিতে কোটিতে মানুষ যারা কর্মহীন হলো, ছাঁটাই হলো, সরকারি সুযোগ সুবিধা থেকে যারা বঞ্চিত হলো এবং তারা গিয়ে হাজির হলো এই বাজারে। ফলে সেই কারণের জন্য তারা সব বাজার থেকে ছিটকে গেল। সেই জন্য 8 সালে শুরু হওয়া যে মন্দা, এই মন্দাকে অতিক্রম করার কোনো জায়গা এই নয়া উদারবাদী ব্যবস্থার মধ্যে নেই। সেই জন্য এই যে কর্মসংস্থানের অভিমুখ কোন দিকে, এই অভিমুখটা হলো এই দিকে। আমি দীর্ঘক্ষণ কথা বলেছি, আমি কথাকে গুটিয়ে আনবো আস্তে আস্তে, কারণ কতগুলো প্রশ্নের উত্তর আমাদের আলোচনা করতে হবে। আমি কয়েকটা ছোট তথ্য এখানে বলছি যে এই যে শ্রমিক শ্রেণীর দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয়নি যে কর্মসংস্থানের ক্ষেত্র বাড়াও, শ্রমিকদের হাতে পয়সা দাও, এখন যে এই করোনার পরিস্থিতিতে আমরা যে কথাগুলো বলছি সেটা দেখা হয়নি। তাহলে কর্পোরেটের স্বার্থে দেখা হয়েছে। তাহলে কর্পোরেটের স্বার্থে দেখা মানে কর্পোরেটের যে লুট, কর্পোরেটের যে সম্পদ, সেটা তো কমলো না, বরং দেখা গেল এই নয়া উদারবাদী সংকটে 8 সাল থেকে শুরু হওয়া যে সংকট, সারা পৃথিবী এবং আমাদের দেশে কর্পোরেটের মুনাফার পাহাড় বেড়েছে। কারণ তাদের যে লোকসান হয়েছে সেই লোকসান সরকার তার ঘর থেকে লোকসান পুষিয়ে দিয়েছে, তাদের মুনাফা কোথাও কমেনি। তার প্রভাব পড়েছে আমজনতার অর্থনীতি, তার প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা। কর্পোরেট তার মুনাফাকে বাঁচানোর জন্য ব্যাপকভাবে ছাঁটাই করেছে। একটু আগে যে কথা আমি বললাম, কর্পোরেট তার মুনাফাকে বাঁচানোর জন্য সামাজিক সুরক্ষাকে একেবারে পদদলিত করেছে। তার প্রভাব পড়েছে জনগণের মধ্যে, জনগণের সংসার উজাড় হয়ে গেছে, শ্রমজীবী মানুষের, তাতে কিছু এসে যায় না, কর্পোরেটের মুনাফা বেড়েছে। আমি শুধু কয়েকটা ছোট ছোট উদাহরণ দেবো। এই সাম্প্রতিককালে করোনা হওয়ার আগে 2019-এ পৃথিবীতে তাবড় ধনী, আরো ধনী হয়েছে। আমি নতুন তথ্য বলছি না, সব খোলা বাজারে তথ্য পাওয়া যায়। 2019-এ তাবড় পৃথিবীর ধনীরা তারা সম্পত্তির পরিমাণ বাড়িয়েছে 1.2 ট্রিলিয়ন ইউএস ডলার। কারা বাড়িয়েছে? কতজন? সংখ্যা কত? মাত্র 2204 জন ধনী মানুষ। এই সময়ের মধ্যে আমরা দেখি যে কেবলমাত্র এই সময়টুকুর মধ্যে জেফ বেজোস, আমাজনের মালিক, যুব ফেডারেশনের অনেকেই নিশ্চয়ই জানে, এই আমাজনের মালিক জেফ বেজোস, তার সম্পত্তি বেড়েছে এই সময়ে 8 লক্ষ কোটি টাকার বেশি। এই সময় 2204 জন ধনী ব্যক্তি তাদের সম্পদ প্রতিদিন বাড়িয়েছে গড়ে 14,000 কোটি টাকা, পার্সেন্টেজে 12%। এটা তো একদিকে সম্পত্তির পাহাড় বেড়েছে।
সরকার তাদেরকে প্রোটেকশন দিয়েছে, কর্পোরেটকে প্রোটেকশন দিয়েছে। এর উল্টো দিকে পৃথিবীর অর্ধেক জনসংখ্যা 380 কোটি মানুষ, এই সময়ের মধ্যে তাদের সম্পদ কমেছে 11%। বিল গেটসের নাম আমরা জানি, জেসফের কথা বললাম, আমাজনের মালিক, দুনিয়ার সবচেয়ে বড় ধনী, দুনিয়ার দ্বিতীয় সবচেয়ে বড় ধনী বিল গেটস। 2018 এবং 19 সালের মধ্যে তার সম্পদ হয়েছে, কেউ যেন তোমরা ঘাবড়ে যেও না, 85,353 কোটি টাকা। এবং পণ্ডিতরা বলছে যে বিল গেটস মিনিটে আয় করে 15,68,09,170 টাকা মিনিটে আয় করে বিল গেটস। আর আমাদের দেশে ধনী শিরোমণি, আমাদের দেশের প্রধানমন্ত্রীর বন্ধু, আলিঙ্গনের সম্পর্ক, সে মুকেশ আম্বানি, ফোর্বসের রিপোর্টে বলছে যে মুকেশ আম্বানির এই সময়ে সম্পত্তি বেড়েছে এই আর্থিক বছরের মধ্যে, সব লকডাউনের আগে, 3.5 লক্ষ কোটি টাকা থেকে 4.2 লক্ষ কোটি টাকা সম্পত্তি হয়েছে। ছিল 3.5 লক্ষ কোটি টাকা, হয়েছে 4.2 লক্ষ কোটি টাকা। এবং কদিন আগে সংবাদ মাধ্যমে একটা খবর এসেছে যে এই লকডাউনের এই কয়েক সপ্তাহের মধ্যেও আম্বানি পরিবারের সম্পত্তি বেড়েছে 17.7% বৃদ্ধি হয়েছে, বেড়েছে। তাহলে মনে হচ্ছে যে বিপর্যয়ে কর্পোরেটের কোনো ক্ষতি হচ্ছে, বোঝা যাচ্ছে জনগণের উপর। নয়া উদারবাদ, এই নয়া উদারবাদের এটাই কাজ, নয়া উদারবাদী জামানায় সরকারের এটাই কাজ, রাষ্ট্রের এটাই কাজ, যে ধনকুবেরদের ধন সম্পত্তির পবিত্র অধিকারের নিরাপত্তা দেওয়া। আর লক্ষ লক্ষ কোটি কোটি পরিযায়ী শ্রমিক নিরন্ন অভুক্ত হয়ে রাস্তায় মারা যাচ্ছে। সেই রবি ঠাকুরের রক্তকরবীর যক্ষপুরীর মতো, যে যারা সম্পদ তৈরি করেছে তাদের কোনো নাম নেই, তাদের কোনো দাম নেই, তাদের কোনো পরিচয় নেই, তাদের শুধু পরিচয়, তার একটা ভিড়, তার একটা সংখ্যা। তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ফিরবে, সরকার পয়সা খরচ করবে না। আমি আগেই বলি, যাই হোক, সরি, আমি উত্তেজিত হয়ে গেছি। উত্তেজনা ঠিক না, হয় না। ঘরের মধ্যে বসে যা প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, মেইনস্ট্রিম মিডিয়া চোঁয়া ঠেকুর তুলছে, তার স্টুডিওতে বসে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কি করছে, আর কোটি কোটি মানুষ, নিরন্ন মানুষ বেঘর হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। এই লকডাউনের পর্বে 400 জন মানুষ মারা গেছে কেবলমাত্র না খেতে পেয়ে, অপুষ্টিতে, হাঁটতে হাঁটতে। ঘরের মধ্যে বসে ঠান্ডা মাথায় ফেসবুক লাইভে থাকা যায় না, সেটা বোধহয় বিলাসী কাজ, সেটা বোধহয় অন্যায়। তো যাই হোক, তবু কথা অনেক মানুষের কাছে যাচ্ছে, তাই আমরা বলছি। সরি, সেই জন্য হয়তো একটু আমরা উত্তেজিত হয়ে যাচ্ছি, উত্তেজনা আমাদের কমাতে হবে। তাহলে আমি এতক্ষণ বললাম যে এই লকডাউনের আগে, এই নয়া উদারবাদী জামানায় 8 সালে মন্দা শুরু হয়েছে, মন্দা থামার কোনো লক্ষণ নেই, কিন্তু কর্পোরেটের সম্পদের পাহাড় কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। উল্টো দিকে বিপর্যয়ের চেহারাটা, বঞ্চনার চেহারাটা, এ রাত কাবার হয়ে যাবে পরিসংখ্যান দিতে দিতে। আর বেশি পরিসংখ্যান দিলে তোমরা হয়তো একটু বোর হয়ে যেতে পারো। আমি শুধু একটা দুটো ছোট ছোট পরিসংখ্যান দিচ্ছি। সারা পৃথিবীতে যখন এই সময় এই যে ধনকুবেরদের ধন সম্পত্তি যখন বাড়ছে, সেই সময় সারা পৃথিবীতে 26.2 কোটি শিশু যারা লেখাপড়া করতে পারছে না, লেখাপড়া ছেড়ে দিয়েছে, কারণ তাদের বাবা মারা লেখাপড়া করার খরচ দিতে পারে না। কারণ এখন লেখাপড়া করা এটাও তো গরিব মানুষের কাছে ভবিষ্যতে বিলাসিতা হয়ে যাবে। আমাদের দেশে ইতিমধ্যে শুরু হয়েছে। 10,000 মানুষ প্রত্যেক দিন মারা যায় আমাদের পৃথিবীতে পয়সার অভাবে চিকিৎসা করাতে না পেরে। আমি আর পরিসংখ্যান বাড়াচ্ছি না, যন্ত্রণা বৈষম্যের পরিসংখ্যান বাড়াচ্ছি না। শুধু একটা বলবো যে এই মন্দার ফলটা কি হবে। করোনা আসার আগেই IMF এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলেট যে রিপোর্ট অক্টোবর মাসে, সে যে পূর্বাভাস দিয়েছিল যে ওয়ার্ল্ড জিডিপি কিছুতেই এবছরে 3%কে অতিক্রম করবে না, এবং যেটা 2008-9 সাল আর্থিক বছরে যখন মন্দা শুরু হয়েছিল, সেই সময়কার যে জিডিপি ছিল তারপরে সর্বনিম্ন। IMF এই রিপোর্ট দিচ্ছে, কোনো লেফট উইং অর্গানাইজেশন না, কোনো লেফট উইং সার্ভে সংস্থা নয়, IMF রিপোর্ট দিচ্ছে, কিছুতেই বেরোবে না। আর এই করোনা এই যে কয়েকটা মাসে, এখন তো সারা পৃথিবীর পণ্ডিতরা বলছেন, ধনবাদী অর্থনীতির পণ্ডিতরা বলছেন যে কিছুতেই ওয়ার্ল্ড জিডিপি 2%কে কিছুতেই এবার অতিক্রম করতে পারবে না, বৃদ্ধি কিছুতেই 2%কে অতিক্রম করতে পারবে। আমি তখন ছাত্র আন্দোলনের কর্মী,
সোভিয়েত যখন ভাঙছে, ফ্রান্সিস ফুকুয়ামা বই লিখে ফেললেন, দ্য এন্ড অফ হিস্ট্রি অ্যান্ড দ্য লাস্ট ম্যান। বলেন ইতিহাস থেমে গেছে, পুঁজিবাদে ইতিহাস থেমে গেল, সমাজতন্ত্র ছিল গত রাত্রের সাময়িক ভ্রান্তি, এই পুঁজিবাদ এবার মানুষ তার মুক্তির রাস্তা খুঁজে পাবে। বিরাট উচ্ছ্বাস, মার্কস তুমি নিপাত যাও, মার্কস অপ্রাসঙ্গিক, কাল্পনিক। 2019 সালের 17 অক্টোবর তারিখে সেই ফ্রান্সিস ফুকুয়ামা বক্তৃতায় বলেছেন যে না, আমি তখন ভুল ছিলাম, মার্কসই ঠিক। মানুষ যদি ক্রয় ক্ষমতা না থাকে, মানুষের যদি কাজ না থাকে, তাহলে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে। মানুষের ক্রয় ক্ষমতা যদি না থাকে, কমে যায়, সে যদি বাজার থেকে ছিটকে যায়, তাহলে গোটা অর্থনীতিতে ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়বে, মন্দার মধ্যে পড়বে। ফুকুয়ামা সাহেব বলছেন যে মার্কস যেটা বলেছিলেন সেটাই সঠিক। আমাদের দেশের অবস্থাটা কি আমি এক ঝলকে একটু বলে যাই। আমাদের দেশের অবস্থা এই করোনার এই পরিস্থিতি হওয়ার আগে, নয়া উদারবাদী অর্থনীতি, আমি পুরনো আলোচনা ছেড়েই দিলাম। আমরা আমাদের দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সব কিছুকে তুলে দিয়েছি। আমি একটু আগে যে কথা বললাম, 2008 সালে যখন আমাদের দেশের সারা পৃথিবীতে যখন মহামন্দা, আমাদের দেশে সেই মন্দার প্রভাব সেভাবে পড়েনি। কারণ আমাদের দেশে সেই সময়কার রিজার্ভ ব্যাংকের গভর্নর বলেছিলেন যে আমাদের দেশে এই মন্দার প্রভাব পড়েনি। তার কারণ আমাদের দেশের ইতিমধ্যেই 91 সাল থেকে যে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট আমরা শুরু করেছি, তার ফলে আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত অর্থনৈতিক প্রতিষ্ঠানকে আমরা জলাঞ্জলি দেওয়ার রাস্তায় আমরা চলে গেছি। সেই ইতিহাস আছে আমাদের অবিভক্ত বর্ধমান জেলার, সে লড়াইয়ের ইতিহাস আছে, সারা ভারতবর্ষে সেই ইতিহাস আছে। কিন্তু তবু যা কিছু ছিল, 2008 সালে যখন আমেরিকাতে এই নয়া উদারবাদের এই সংকটের প্রকাশ দেখা গেল, যা এখন চলছে গোটা পৃথিবী জুড়ে, তখন আমাদের দেশে সেই মন্দা সেভাবে গ্রাস করতে পারেনি। কারণ রিজার্ভ ব্যাংকের গভর্নর বলেছিলেন যে আমাদের দেশের এত কিছু চলে গেছে, রাষ্ট্রায়ত্ত সম্পত্তি, কিন্তু মানে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র তার থেকে বিনিয়ন্ত্রিত হয়ে গেছে, বাজারে চলে গেছে, বেসরকারি হয়ে গেছে, কর্পোরেট সেই জায়গায় প্রাধান্য নিচ্ছে। কিন্তু তবুও অর্থনীতির কোর সেক্টরগুলো, বুনিয়াদী জায়গাগুলো 2008 সালে তখনও রাষ্ট্রায়ত্ত ছিল, রাষ্ট্র নিয়ন্ত্রণ করতো। ব্যাংক, রেল, অয়েল, স্টিল, কোল, বিমান, কত কি বলবো, এইসব মূল যে জায়গাগুলো, ইন্স্যুরেন্স, মূল যে জায়গাগুলো। কারণ তখন ইউপিএ 1 গভর্নমেন্ট সাপোর্টেড বাই লেফট এবং বামপন্থীদের সমর্থনের একটা গুরুত্বপূর্ণ শর্ত ছিল যে তার আগে বাজপেয়ী জামানায় যে বেচারামের সরকার দিল্লিতে এসেছিল, রাষ্ট্রায়ত্ত সম্পত্তিকে বেচে দিয়েছে, সেটা তোমাকে থামাতে হবে, তোমাকে থামতে হবে। কমন মিনিমাম প্রোগ্রামের একটা অন্যতম বিষয় ছিল যে না, আর নতুন করে রাষ্ট্রায়ত্ত লাভজনক প্রতিষ্ঠানকে বিক্রি করা যাবে না। তার ফলে 2008 সালে সারা পৃথিবীর যে মন্দা, সেই মন্দার ছোঁয়া আমাদের এখানে লাগেনি। কিন্তু 14 সালে মোদি বাবু দেশে আচ্ছে দিন আনেওয়ালা হ্যায় এই যে কথা শুনিয়ে এসছিলেন কর্পোরেটের আচ্ছে দিন আনার জন্য, তার ফলে আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র যা 2008 সালে থাকার ফলে এই মন্দার প্রকোপ থেকে আমরা বাঁচতে পেরেছিলাম, 2014 সালের পর থেকে বেপরোয়া গতিতে তার যখন বাজারে যখন চলতে শুরু করেছে, তার ফলে এখন কোন জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। করোনার আগে 2017-18 সালের অক্টোবর মাসে, মানে 4th কোয়ার্টারলিতে আমাদের দেশের যে গড় যে বৃদ্ধি ছিল সেটা ছিল 8.1%। অনেক বক্তৃতা করেছিলেন আমাদের দেশের সেই সময়কার অর্থমন্ত্রী অরুণ জেটলি সাহেব সম্ভবত, এবং আমাদের প্রধানমন্ত্রী। 18 মাসের মধ্যে 2019-20 সালের 2nd কোয়ার্টারে এসে, তার মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, না মার্চ, এপ্রিল, মে, জুন, হ্যাঁ ওই সময় 18 মাসের মধ্যে সেই যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটা এসে দাঁড়ালো 4.5%, মানে কার্যত অর্ধেক। এই সময়ের মধ্যে আমাদের দেশে শিল্পের যে বৃদ্ধি, সেই শিল্পে বৃদ্ধির হার কমে গেছে 0.5%। শিল্পে বৃদ্ধির হার কমেছে, কিন্তু শিল্প উৎপাদনের হার আরো কমে গেছে। 2018-19 আর্থিক বছরে 3.4% আমাদের দেশে শিল্প উৎপাদনের হার কমে গেছে। আমাদের দেশে এই সময় কৃষি বৃদ্ধির হার কমে গেছে 2.1%। আমাদের দেশে এই সময়ের মধ্যে সর্বকালের মধ্যে গত 7 বছরের মধ্যে সর্বনিম্ন বিদ্যুতের চাহিদা, সেটা হলো বিদ্যুৎ উৎপাদন কমে গেছে আমাদের এই সময়ে 12.2%। তাহলে বিদ্যুতের চাহিদা কমে গেছে মানেটা কি? বিদ্যুতের চাহিদা কমে গেছে, তার সরাসরি এফেক্টটা হলো শিল্পের সংকট এবং কৃষিতে যে সংকট, সেই সংকটের বহিঃপ্রকাশ। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, সেই গুরুত্বপূর্ণ তথ্য হলো এইটা, একটু চা নেব আমি, যে 2011-12 যে আর্থিক বছর,
সেই 2011-12 আর্থিক বছর থেকে দেখা গেছে আমাদের দেশে, আমি সব বলছি করোনার আগে, যে আমাদের দেশের সাধারণ মানুষের সংসার চালানোর যে খরচ, সেই সংসার চালানোর যে খরচ, সেই খরচ সাধারণ মানুষ কমাতে শুরু করেছেন। অর্থনৈতিক পরিভাষার কথা হলো এই যে 2011-12 আর্থিক বছর থেকেই গৃহস্থালী সম্পর্কিত যে ব্যয়, সেই ব্যয়ের পরিমাণ আমাদের দেশে নিম্নগামী। মানেটা কি? মানে হলো সাধারণ মানুষের যে কেনার ক্ষমতা, সাধারণ মানুষের হাতে যে পয়সা টাকা, তার পরিমাণ কত পরিমাণ কমছে। আর আজকের এই করোনার এই কয়েকটা সপ্তাহে এই যে গৃহস্থালীর ব্যয়ের পরিমাণ যে কম, সংসার চালানোর খরচ যে কম, এটা যে কমছে, এটা যে আজকে কোন জায়গায় গিয়ে হাজির হয়েছে এ বলা খুব মুশকিল। পরবর্তীকালে কয়েকটা প্রশ্নের যে উত্তর আছে, সেই প্রশ্নের উত্তরে আমরা তখন সেটাকে দেখতে পাবো। এই সময়ের মধ্যে আমরা দেখেছি যে আমাদের দেশে শিল্পে কাজ হারিয়েছে। এই সময়ের মধ্যে অটোমোবাইলে আমাদের দেশে কাজ, সব বলছি করোনার আগে, অটোমোবাইলে আমাদের দেশে কাজ করতো 3.5 কোটি মানুষ, 3 লক্ষ মানুষ এই করোনার আগে এই 1 বছরের মধ্যে তারা কাজ হারিয়েছে। 10 লক্ষ চুক্তিভিত্তিক অটোমোবাইল শিল্পের শ্রমিক, তারা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে দাঁড়িয়েছিল। আমার ধারণা এই করোনা পর্বে তাদের সব চলে গেছে। নির্মাণে আমাদের দেশে 2018 সালে 1 লক্ষ মানুষের কাজ চলে গেছে, 2019 সালে 5 লক্ষ মানুষের কাজ চলে গেছে। তাহলে নির্মাণে কাজ চলে যাওয়া মানেটা কি? নির্মাণে কাজ চলে যাওয়া মানেটা হলো এই যে হাউজিং যে প্রজেক্ট, সেই প্রজেক্টে মানুষের চাহিদা কমে যাচ্ছে, তার জন্য এই নির্মাণ শিল্পে ছাঁটাই বাড়ছে। তাহলে মানুষের চাহিদা কখন কমে যাচ্ছে? একটা বুম তৈরি হয়েছিল, মানুষের চাহিদা, গ্রামে বাড়ি আছে, শহরে বাড়ি আছে, একটু কলকাতার দিকে যেতে চাইছি, একটু ফ্ল্যাট কিনতে চাইছি, তাহলে সেই চাহিদা কমে যাচ্ছে। তার মানে কি? মানুষের হাতে যে অর্থ, সেই অর্থের যে সাপ্লাই, সেই সাপ্লাইটা কমে যাচ্ছে। আজকে ঘুরিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রীরা যে স্বীকার করতে বাধ্য হয়েছেন, এর ফলে তাই তিনি দাওয়াই কি দেবেন সেটা পরের কথা। দাওয়াই নিজে দেননি, বুদ্ধিমান মানুষ, ওটা অর্থমন্ত্রীর ঘাড়ে ছেড়েছেন, কয়েকদিন পর দেবেন। তো যাই হোক, তাহলে এই যে মানুষের যে কেনার ক্ষমতা, মানুষের যে পারচেজিং ক্যাপাসিটি, সেটা ক্রমশ কমছে। তার মানেটা হলো যে তারা বাজার থেকে ক্রমশ দূরে চলে যাবে। তার মানেটা হলো বাজার সংকুচিত হবে। তার মানেটা হলো মন্দা আরো গভীর থেকে গভীরতর হবে। আর মন্দা আরো গভীর থেকে গভীরতর হওয়া মানেটাই হলো যে এমপ্লয়মেন্টের যে জায়গা, সেই এমপ্লয়মেন্টের জায়গাটা ছোট হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে। এবং আমাদের দেশের অভিজ্ঞতাটাও তাই। আজিম প্রেমজির যে বিশ্ববিদ্যালয় আছে, সেই বিশ্ববিদ্যালয়ের অধীনে একটা সংস্থা আছে, সংস্থাটার নাম হলো সেন্টার ফর সাস্টেনেবল এমপ্লয়মেন্ট। এরা একটা সার্ভে করেছে এবং সেই সার্ভে করে তারা দেখিয়েছে যে 2011-12 আর্থিক বছর থেকে 2017-18 আর্থিক বছরে এসে এই প্রথমবারের জন্য ভারতবর্ষে চাকরি খুইয়েছেন, চাকরি থেকে ছাঁটাই হয়ে গেছে ভারতবর্ষের 90 লক্ষ মানুষ। 90 লক্ষ চাকরির জায়গা বন্ধ হয়ে গেছে। কাজ নয়, কাজ চাকরি পার্থক্য আছে, নিশ্চয়ই যুব ফেডারেশনের আমার ভাই বোনরা এটা জানে। তাহলে 90 লক্ষ চাকরি চলে গেছে 12, 13, 14, 15, 16, 17, 18 এই 7 বছরের মধ্যে। এবং বলছে প্রতি বছরে গড়ে 26 লক্ষ করে চাকরি চলে গেছে। এই এতক্ষণ আমি যে সংকটের কথা বললাম, মন্দার কথা বললাম, এটারই তো আমি বললাম যে তার আলটিমেট পরিণতিটা হলো এমপ্লয়মেন্টের জায়গাটা ছোট হয়ে যাওয়া। আমি তার সাপেক্ষে একটা তথ্য আমি এখানে তুলে ধরলাম। শুধু কি চাকরির জায়গায় আমাদের দেশে, এবং চাকরির একটা গুরুত্বপূর্ণ তথ্য যে আমাদের দেশের শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার সবচেয়ে বেশি। এবং ভারতবর্ষ সারা পৃথিবীতে ইয়ংগেস্ট কান্ট্রি। ভারতবর্ষের অ্যাবাভ 60% যে জনসংখ্যা, অ্যাবাভ 60% সে হলো বিলো 40। তাহলে এইরকম একটা দেশে এমপ্লয়মেন্ট কমে যাওয়া, সংকুচিত হয়ে যাওয়া মানে আসলে অর্থনীতি এবং সমাজটাকে কোন বিপদের মুখে, কোন বিপর্যয়ের মুখে দাঁড় করায়। আমার ধারণা এরপরে আমার এটার আর ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। এই সময়ের মধ্যে আমাদের দেশে প্রত্যেক বছর গড়ে 45 লক্ষ করে কৃষিতে যুক্ত মানুষ, তারা কৃষিকাজ থেকে সরে গেছে। আজকে এই মুহূর্তে ভারতবর্ষে মাত্র 44% লোক গ্রামে তারা কৃষির সঙ্গে সম্পর্কযুক্ত, বাকি গ্রামে অকৃষি কাজের সঙ্গে যুক্ত। আমাদের দেশে ওই যে সে নোটবন্দি এখন ভুলে গেলে চলবে না। একটা করে চমক তৈরি করেছে, তার পেটোয়া মিডিয়া আছে, ওদের আইটি সেল আছে, কর্পোরেট মিডিয়া চোয়া ঢেকুর তুলে তার প্রচার করেছে, আর তারপর সেটা যখন ব্যর্থ হয়েছে সেটা তখন আড়াল করিয়ে দিয়েছে। আজকে নোটবন্দির কথা লোকে আড়াল করিয়ে দিয়েছে। আজকে আমাদের এই সময় নোটবন্দির কথা তুলতে হবে। নোটবন্দির ফলে সরাসরি চাকরি গেছিল
15 লক্ষ মানুষের, এবং কাজ গেছিল 1 বছরের মধ্যে 1 কোটি মানুষের। আমি আবার ফিরে আসছি, ইউপিএ 1 গভর্নমেন্ট সাপোর্টেড বাই লেফট, কমন মিনিমাম প্রোগ্রাম, তার শর্ত ছিল যে গ্রামে কর্মসংস্থান বাড়াতে হবে। কৃষিক্ষেত্র থেকে লোকে চলে যাচ্ছে, অকৃষিতে লোক বাড়ছে, ফলে গ্রামীণ যে শ্রমজীবী মানুষ তাদেরকে কাজের ক্ষেত্র তৈরি করতে হবে। বাম সমর্থনের অন্যতম শর্তের পরিণতি হিসাবে আমরা দেখেছিলাম 100 দিনের কাজ, রেগার কাজ, 100 দিনের কাজ। সেই রেগার কাজও এখন প্রতিদিন মোদী সরকার আসার ফলে রেগার কাজে বিনিয়োগ কমেছে, বাজেট অ্যালটমেন্ট কমছে। 2017-18-তে 70,07,000 মানুষ সারা ভারতবর্ষে রেগা নথিভুক্ত ছিল, আর সেটা 2018-19-এ 1 বছরের মধ্যে রেগা নথিভুক্ত এটা আজকে চলে এসছে 58 লক্ষতে এসে আজকে হাজির হয়েছে, 58 লক্ষতে এসে হাজির হয়েছে। তাহলে এই যে সর্বক্ষেত্র, শিল্প, কৃষি, গ্রামীণ শ্রমজীবী মানুষ, এই বিপর্যয়ের মধ্যেই মন্দার কোলে আসা যে করোনা, সেই করোনার ফলে এই বিপর্যয়ের মাত্রাকে আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আমাদের অভিজ্ঞতা কি? সারা পৃথিবী জুড়ে আমি আগেই বললাম যে এখন কেউ বলছে না যে জিডিপি, সারা পৃথিবীর জিডিপি 2%-কে ক্রস করবে। ওয়ার্ল্ড ব্যাংক জানিয়েছে যে ভারতবর্ষে যে বিকাশের হার, সেই বিকাশের হার বড়জোর 1.5% হবে, এবার কিছুতেই তার চেয়ে বেশি হবে না। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে এই লকডাউনের এই পর্বে 26% আমাদের দেশে কর্মহীনতা বেড়েছে। আমাদের দেশে মার্চ মাসে ভারতের কর্মহীনতার হার নজিরবিহীন জায়গায় গিয়ে পৌঁছেছিল। মার্চ মাস লকডাউন অ্যানাউন্সমেন্ট হয়েছিল, তারপরে কি অবস্থা আমরা প্রত্যেক দিন দেখতে পাচ্ছি। ফলে এই যে 26% যেটা মার্চ মাসের হিসেব করার পরে এপ্রিল মাসের প্রথম দিকে হিসেব করা হয়েছিল, আজকে এই কর্মহীনতার হার এটা যে 26% দাঁড়িয়ে নেই, এটা সবাই আমরা স্বাভাবিক বুদ্ধিতে বলতে পারি। এবং কোথায় গিয়ে পৌঁছেছে এবং কোথায় গিয়ে পৌঁছবে বা পৌঁছতে চলেছে আমি অন্তত পক্ষে বলতে পারবো না। 3 সপ্তাহ আগের একটা রিপোর্ট ছিল যে প্রায় 2 কোটি মানুষ এই সময়ের মধ্যে কাজ হারিয়েছেন, এবং সেই সময় অর্থনীতির পণ্ডিতরা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে 4 কোটি মানুষ কাজ হারাবে। আজকে এই কাজ হারানোর মানুষের সংখ্যাটা 4 কোটি মানুষের কত কাছে এসে পৌঁছেছে আমি বলতে পারবো না। আমাদের দেশে এই সময়ের মধ্যে বস্ত্র, অলংকার, অটোমোবাইল, তথ্য প্রযুক্তি ব্যাপক ছাঁটাই হয়েছে। আমাদের দেশে এই সময়ের মধ্যে অনেক মানুষ কাজ করছেন কিন্তু তারা মজুরি পাচ্ছেন না, তাদের আয় একদম তলানিতে নেমে গেছে। আমাদের দেশের শিল্প, বাণিজ্য, পরিষেবা সর্বক্ষেত্রে যে একটা অনিশ্চিত ভবিষ্যৎ তৈরি হয়েছে। আমাদের দেশের ছোট মাঝারি উদ্যোগ, প্রধানমন্ত্রী আজকে বলেছেন ছোট মাঝারি উদ্যোগের কথা, কিন্তু কি করবেন বলতে পারি না। এবং ওর যে ট্র্যাক রেকর্ড যা আছে তাতে খুব একটা ভালো কিছু হবে বলে মনে হয় না। এই যে দোকানপাট, অজস্র ছোট ছোট দোকানের মালিক, এই সবটা মিলিয়ে যে গভীর অর্থনৈতিক সংকট, যে গভীর কর্মসংস্থানের সংকট, খাদ্য সংকট শুরু হয়ে গেছে। আমি ওই রেশনের চাল চুরি এটা ওটা ওই জায়গায় আলোচনার মধ্যে যাচ্ছি না। সরকারের নিজস্ব যে হিসেব, অতীতে বহুবার বলেছি, ভবিষ্যতেও বলতে হবে, সময় অনেক চলে যাচ্ছে তাই বলছি না। সরকারের নিজস্ব হিসেব তাতে বলছে যে আমাদের দেশের এই মুহূর্তে 44% মানুষ যারা একবেলা খেয়ে বাঁচছেন। আমাদের দেশে বিপুল অংশের মানুষ তারা রেশন পাচ্ছেন না। এই কদিন আগে সংবাদ মাধ্যমে বেরিয়েছে যে আমাদের দেশের শহরগুলোতে রেশন কার্ড নেই, মানুষের সংখ্যা প্রচুর। কদিন আগে সংবাদ মাধ্যমে বেরিয়েছে যে আমাদের রাজ্যে 10 লক্ষ মানুষের রেশন কার্ড গায়েব করে দেওয়া হয়েছে, তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমি রেগার কথা আগেই বললাম, গ্রামে কর্মসংস্থান প্রকল্প বন্ধ, গ্রামে কাজের হাহাকার। আমি যদি দেখি যে আমাদের দেশে এই যে ক্ষুদ্র মাঝারি যে কর্মসংস্থানের ক্ষেত্র, অকৃষি ক্ষেত্র, অনেক ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্র, কোথাও সার্ভিস সেক্টর, ক্ষুদ্র মাঝারি, মোটামুটিভাবে 5 জনের পর্যন্ত মানুষ যেখানে কাজ করে, কোথাও মালিক নিজেও কাজ করে, এ অসংখ্য আছে। আমি সে বিস্তৃত জায়গায় এখন আর যাচ্ছি না। আমাদের দেশে 23 থেকে 24 কোটি মানুষ যারা এই ধরনের ক্ষুদ্র এবং মাঝারি যে ক্ষেত্র, সেই ক্ষুদ্র মাঝারি ক্ষেত্রে কর্মসংস্থানে যুক্ত। তার মধ্যে 14% আমাদের পশ্চিমবাংলা। কেন? এখানে আমি 1 মিনিটেই আমাকে ইতিহাসের কথা বলতেই হবে। যারা প্রতিদিন বামপন্থীদের গালাগালি না দিয়ে যাদের ভাত হজম হয় না, আজও 34 বছরের গাওনা গিয়ে যারা বামপন্থীদেরকে মলিন করতে চায়। 34 বছরের ইতিহাস তো মলিনতার ইতিহাস নয়, 34 বছরের ইতিহাস সাফল্যের ইতিহাস, রাজ্যের মানুষকে নিজের পায়ে এবং নিজের মর্যাদায় দাঁড় করানোর ইতিহাস।
আজকে সাবজেক্ট নয়, অন্য কোনো দিন এই নিয়ে আমরা আলোচনা করব, নিশ্চয়ই করব। তো একসময় আমাদের রাজ্যে একসময় শিল্পের জন্য কেন্দ্রের অনুমতি দরকার পড়তো। আমাদের রাজ্যে শিল্পের জন্য দিল্লি ধারাবাহিকভাবে অনুমতি দেয়নি। হলদিয়া, বক্রেশ্বর, সল্টলেকের সেক্টর 5, এ দীর্ঘদিনের লড়াই, 11 বছর, 9 বছর, 6 বছর, বহু লড়াই। বিন্দু বিন্দু জলে যেমন হয় গো সমুদ্র, তোমার রক্তে আমার রক্তে গর্ব বক্রেশ্বর। যুব ফেডারেশনের কর্মীরা, ছাত্র ফেডারেশনের কর্মীরা রক্ত দিয়েছিল। একটা খবরের কাগজ লিখেছিল, বাঙালির বাচ্চা রক্তের বড় তেজ হয়ে গেছে, রক্ত দিয়ে কারখানা করবে। আর আমাদের পূর্বসূরীরা সেদিন বলেছিল রক্ত দিয়ে কারখানা হয় না জানি, কিন্তু রক্তদান করতে গিয়ে মানুষের যে চেতনা তৈরি হবে, চেতনা যে লড়াইয়ের পরিস্থিতি তৈরি হবে, একদিন না একদিন হলদিয়া পেট্রোকেম হবে, বক্রেশ্বর হবে, সেক্টর 5 হবে। হয়েছিল বামফ্রন্টের সময়। তো বামফ্রন্টের সময় যেহেতু ভারী শিল্প এখানে তৈরি করা যায়নি, সেহেতু বামফ্রন্টের সময় এই ক্ষুদ্র মাঝারি শিল্প, যাতে রাজ্যের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল, সেই ক্ষুদ্র মাঝারি শিল্প তৈরি হয়েছিল। এবং পশ্চিমবাংলা বামফ্রন্ট সরকারের সময় সারা ভারতবর্ষে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে পশ্চিমবাংলা ছিল 1 নম্বরে। সেই জন্য এই ক্ষুদ্র মাঝারি যে ক্ষেত্র, সারা দেশের যে 23-24 কোটি মানুষ এখানে যুক্ত কর্মসংস্থানের, আজকের দিনে তার 14% আমাদের পশ্চিমবাংলায় সব থেকে আক্রান্ত এই অংশ। এখানে মালিকও আক্রান্ত, এখানে শ্রমিকও আক্রান্ত। প্রধানমন্ত্রী এদের কথা উল্লেখ করেছেন, কিন্তু কি উল্লেখ করেছেন জানি না। কর্পোরেটের স্বার্থ দেখবেন না এদের স্বার্থ দেখবেন। আমি এই প্রসঙ্গে বলি, এদেরকে দীর্ঘস্থায়ী ব্যাংক ঋণের ব্যবস্থা করতে হবে। রাজ্যের বামপন্থীরা বলেছে, দেশের বামপন্থীরা বলেছে, এই ক্ষুদ্র মাঝারি শিল্পকে বাঁচাতে হবে। এখানে যদি 23-24 কোটি মানুষ সারা দেশে কাজের মধ্যে আছে, তার 14% পশ্চিমবাংলা, একে যদি রক্ষা করতে না পারা যায়, সরকার যদি পাশে না দাঁড়ায়, তাহলে এই কোটি কোটি মানুষ কাজ হারাবে। ফলে লকডাউনের ফলে এই অবস্থা। আমরা জানি যে একটা সময় আইটি সেক্টর ফ্লারিশ করেছি। এটাও আমরা জানি যে 2008-এ যে সংকট তৈরি হয়েছে। এটাও আমরা জানি যে গত প্রেসিডেন্সিয়াল ইলেকশনে ডোনাল্ড ট্রাম্প যে যাত্রাভিমানের কথা তুলেছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রে, মানে সেখানে আইটি সেক্টরের যে ক্রাইসিস, সেই ক্রাইসিস আমাদের সামনে এসেছিল যে আমেরিকার বাইরের যারা কাজ করতে যায় সবাইকে তাদেরকে আমেরিকা থেকে তাড়িয়ে দেবো। আমাদের এখানে মোদি যেমন কথা বলেন, উনি ওখানে একই কথা বলেন। আমাদের এখানে মোদি যেমন পশ্চিমবাংলায় বিজেপি 2021-এর ভোটের প্রচারের জন্য বাম বিরোধিতায় নেমেছে, কেরালার বিরোধিতায় নেমেছে, ওদিকে ট্রাম্প তার নির্বাচনের জন্য চীন বিরোধিতায় নেমেছে। যাই হোক, আমি সেই জায়গায় যাচ্ছি না। আইটি সেক্টরের আজকে অবস্থা কি? এই করোনা পরিস্থিতির অবস্থা কি? সারা পৃথিবীর 5টা বড় বড় আইটি সেক্টর, ফেসবুক, অ্যাপেল, মাইক্রোসফট, গুগল এবং অ্যামাজন, সারা পৃথিবী এই লকডাউনের এই কয়েক সপ্তাহে তারা $623.33 বিলিয়ন তাদের লোকসান হয়েছে। যারা আইটির সঙ্গে যুক্ত তারা জানেন, সেখানে এখন ঘরে বসে কাজ শুরু হয়েছে, কাজের সময় বেড়েছে, ফলে এই ক্ষেত্রে কর্মরতদের উপর চাপ বেড়েছে। শুধু এই নয়, ভবিষ্যতে একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে এই ঘরে বসে এই কাজের এই তরিকা, এই পদ্ধতি যদি আগামী দিনে আইটি সেক্টরে এটা পূর্ণাঙ্গভাবে লাগু হয়ে যায়, যদিও তার কিছু সমস্যা আছে, তথ্য নিরাপত্তার সমস্যা আছে এবং আরো কিছু আইনের কিছু সমস্যা আছে। তা আইন তো পরিবর্তন করে দেওয়া যায় কর্পোরেটের স্বার্থে, দেশ তো সেদিকেই চলবে। সেই জন্যই তো 12 ঘন্টায় কাজের আইন গুজরাট করে দিচ্ছে, আর আমাদের দেশের সরকার সে জায়গায় যাচ্ছে। বলে আইনটা সমস্যা হবে না, কিন্তু তথ্য নিরাপত্তার কিছু জায়গা, আমি সেদিকে বিশারদ নই, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে ভবিষ্যতে আইটি সেক্টরে এই নতুন ধারার কাজের ফলে এটা যদি লাগু হয়ে যায়, আরেক দফা সেখানে কর্ম সংকোচনের বাতাবরণ তৈরি হয়ে যাবে। ইতিমধ্যেই আইটি সেক্টরের পিঙ্ক স্লিপ বলে একটা স্লিপ আছে, বিপজ্জনক। ইতিমধ্যে আইটি সেক্টরে যারা কাজ করেন তারা জানেন, ওখানে বেঞ্চ বলে একটা কথা আছে। বেঞ্চ মানে এনরোল্ড সেই এমপ্লয়িরা যারা অ্যাট প্রেজেন্ট কোম্পানির মুনাফা অর্জনের জন্য কাজ করছে না, তাদেরকে ছাঁটাই শুরু হয়ে গেছে। 1.5 লক্ষের উপর আইটি সেক্টরে তারা কর্মহীন হয়েছেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আহমেদাবাদ 12 এপ্রিল থেকে 22 এপ্রিল এই 10 দিন একটা সমীক্ষা চালিয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। তাতে তারা দেখাচ্ছেন যে সারা ভারতবর্ষের শহরের গরিব পরিবারের 74% তারা রেগুলার যে ইনকাম, সেই ইনকাম হারিয়েছে। তার মধ্যে 60% বলছে যে চালিয়ে ফেলেছি, আর সামনের সপ্তাহ থেকে আমরা চালাতে পারবো না। কার্যত সরকারি নয়, বেসরকারি প্রতিষ্ঠানের ভরসায় আমাদের মতো আমরা যারা সার্ভিস দিচ্ছি, এরকম অসংখ্য মানুষ তারা এসব খাচ্ছে। তাদের খাবারের সংস্থান তৈরি। শহরের গরিবদের উল্লেখযোগ্য অংশে রেশন কার্ড নেই, আমি আগেই বললাম। আর পরিযায়ী শ্রমিক, কি নিদারুণ চেহারা, কি নিদারুণ অবস্থা। আমাদের রাজ্য সরকার, আমাদের কেন্দ্রীয় সরকার তুতু ম্যায় করছে। কে ট্রেনের দরখাস্ত করেছে, কে ট্রেনের দরখাস্ত করেনি, এই নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। পুরনো মেরুকরণের খেলায় এরা নেমেছে।
কেন পরিযায়ী শ্রমিকদের পয়সা দিতে হবে? কেন 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 পয়সা দিতে হবে? এরা সম্পদ তৈরি করেনি, এদের সম্পদের উপরেই তো দেশের 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 সম্পত্তির মিনার তৈরি হয়েছে। যারা রক্ত ঘাম খরচ করে সম্পদ তৈরি করেছে, সরকার তাদের জন্য, তাদের বিপদের দিনে তাদের কাছে পয়সা চাইছে। শ্রমিকের জন্য স্পেশাল ট্রেন, রাজধানী স্ট্যান্ডার্ডের ট্রেন, তার কি ভাড়া? শুধু ভাড়া নয়, দুপিটের হিসাব করছে। এই প্রতারণা চলবে? কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার যে প্রতারণা করছে, নিজের মধ্যে তুতু ম্যায় করছে। আর কি কি নির্মম অবস্থা! খবরের কাগজ, টেলিভিশনের মেন স্ট্রিম মিডিয়া তারা চোঁয়ার ঢেকু তুলতে পারে, সরকারের তাবেদারি করতে গিয়ে পারে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রত্যেক দিন দেখছি, নিদারুণ হৃদয় বিদারক খবর। যদি দীর্ঘক্ষণ সেই খবরগুলোর দিকে তাকিয়ে থাকা যায় তাহলে মস্তিষ্ক ঠিক রাখা খুব কঠিন। সেই আগেকার দিনে আমরা শুনেছিলাম যে পুরনো কৃতদাস মালিকরা দাসদেরকে নিয়ে যেত জাহাজের খোলের মধ্যে পুরে, অবর্ণনীয় বর্ণনা আছে। আজকের এই পরিযায়ী শ্রমিকরা যে অনিশ্চয়তার মধ্যে আজকে তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সরকারের চরম ঔদাসীন্যে, এর মধ্যেও আবার বিভাজন তৈরি করা হচ্ছে, ধর্মের বিভাজন, এর মধ্যেও আবার শ্রমজীবী মানুষের ঘাড়ে চাপানোর চেষ্টা হচ্ছে সংক্রমণের দায়। অথচ এই কথা বলা হচ্ছে না যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশ দেওয়ার পরেও কেন 1 লক্ষ মানুষকে হাজির করে আহমেদাবাদে নমস্তে ভারত করা হলো, সে খবরকে চেপে দেওয়া হচ্ছে। কেন টেস্ট করা হচ্ছে না? কেন তথ্য স্বীকৃতি নেই? যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। ফলে এই পরিযায়ী শ্রমিকদের যে ভয়ঙ্কর এই যে পরিস্থিতি, ফলে সবটা মিলিয়ে কর্মসংস্থানের যে জায়গা, এটা ভয়ঙ্কর খারাপ দিকে যায়। এখন এই কর্মসংস্থানের জায়গাকে তুলে ধরতে পারা সম্ভব যদি সরকার অর্থনীতির উপর, কর্পোরেটের স্বার্থ ভুলে জনগণের স্বার্থে অর্থনীতির উপর সেখানিক তার নিয়ন্ত্রণ কায়েম করে, সেখানিক ভূমিকা পালন করে। কিন্তু এইটা করতে গেলে পরে নয়া উদারবাদকে বিরোধিতা করতে হবে, নয়া উদারবাদকে চ্যালেঞ্জ করতে হবে। সেই জন্য অর্থনীতির পণ্ডিতরা বলছেন এই নয়া উদারবাদ শুধু করোনা সংক্রমণকে তো মোকাবিলা করতে পারছেই না, প্রমাণ হয়ে গেছে। চীন, ভিয়েতনাম, কিউবা প্রমাণ, আর চোখের সামনে আমেরিকা, চোখের সামনে কি বলে আমাদের ইটালি, স্পেন, ধনবাদী দুনিয়া, আমাদের ভারত, আমাদের পশ্চিমবাংলা, কেরালা, এসব প্রমাণ হয়ে গেছে যে সমাজতান্ত্রিক মতাদর্শে মানুষের স্বার্থ নিয়ে যারা চলে তাদেরকে ভূমিকা, আর যারা ধনবাদী অর্থনীতি, নয়া উদারবাদী অর্থনীতি, লুঠেরা, কর্পোরেটের স্বার্থ চলে, সেখানকার কি পরিণাম। ফলে সেটা পারবে না নয়া উদারবাদ। আমাদের সরকার কি এই নয়া উদারবাদকে চ্যালেঞ্জ করে কর্পোরেটের স্বার্থকে ভুলে গিয়ে আজকে প্রধানমন্ত্রী বক্তৃতায় যা বলেছে মনে হয়নি? কথার জাগলারি অনেক আছে, মানুষের কথা আছে, যে সঙ্গে সঙ্গে কর্পোরেটের স্বার্থের কথাও আছে। তিনি 3 বার অর্থনৈতিক সংস্কারের কথা বলেছে, আর আমরা সবাই জানি অর্থনৈতিক সংস্কার মানে কি। বিগত প্রায় 30টা বছর ধরে আমাদের ভারতবর্ষে কি চলছে। ফলে সরকার যদি অর্থনীতিকে নিয়ন্ত্রণের জায়গায় যায়, কর্মসংস্থান তৈরির দিকে উদ্যোগ গ্রহণ করে, মানুষের হাতে টাকা পৌঁছয়, তাহলে পরে কর্মসংস্থানের অভিমুখ খানিকটা রক্ষা করা যাবে। আর সরকার যে ট্র্যাক রেকর্ড তার এসেছে কর্পোরেটের স্বার্থে চলার, সেই জায়গায় যদি সে চলে, তাহলে কর্মসংস্থানের অভিমুখ, ভয়ঙ্কর যে বিপর্যয়, সেই ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে সেই কর্মসংস্থানের অভিমুখ চলে যায়। ফলে আমাদের সময় অনেক হয়ে গেছে। আমি অনেক কথা এখানে বলবার সুযোগ এখানে পাওয়া গেল না, সম্ভবও সেভাবে নয়। কিছু প্রশ্ন এখানে এসেছে, কটা বাজে এখন? কিছু প্রশ্ন এখানে এসেছে, 10টা ইতিমধ্যে বেজে গেছে। কিন্তু যাই হোক, অনেকগুলো প্রশ্ন এসছে, প্রায় 20-25টা প্রশ্ন, এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। ইতিমধ্যে যেগুলো আমি বলে ফেলেছি আমি সেগুলোর উল্লেখ করব, কিন্তু প্রশ্নগুলোর কথা উল্লেখ করবো। যাই হোক, আমি খুব দ্রুত সেই জায়গায় আমি যাচ্ছি। প্রথম প্রশ্ন এখানে আছে যে কোভিড-19 কি ক্ষুধা ভাইরাসের থেকেও মারাত্মক? রিপোর্ট বলছে যে গত অর্থ বছরে 90 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে না খেতে পেয়ে, সেই তুলনায় এই কোভিড-19 মৃত্যুর হার কম। তারপর বলেছেন যে এই টাইমে সর্দি কাশি, নিউমোনিয়া প্রতি বছর অসংখ্য লোক মারা যায়, আক্রান্ত হয়। তাহলে মাসের পর মাস লকডাউন কেন? এটা কি গ্লোবালিস্টদের কোনো নতুন কোনো ইন্টারন্যাশনাল চক্রান্ত নয় তো? পুঁজিবাদ রাষ্ট্রগুলির এই বিষয়ে আপনার মতামত কি? যে শেষের যে কথাটা, এখন এইটা এইভাবে স্টেটওয়েতে বলার জায়গায় এখন আমরা কেউ নেই। কিন্তু পুঁজিবাদের কাছে মানুষের কোনো মূল্য নেই। এবং এই পরিস্থিতি হবার আগে, করোনা সংক্রমণ হবার আগে, কিছু কিছু অর্থনীতির পণ্ডিতরা
এই ধরনের কিছু মন্তব্য বিভিন্ন জায়গায় করছিলেন যারা খুব রিনাউন ইকোনমিস্ট, যে এই যে একটা বিপুল অংশের মানুষ সারা পৃথিবীতে হাজির হয়েছে যাদের কোনো কেনার ক্ষমতা নেই, যারা বাজারে যাদের কোনো মূল্য নেই, তাদেরকে নিয়ে হবেটা কি? এটা একটা মাথা ব্যথা। আমি জানি না যিনি প্রশ্ন করেছেন, তার নাম তো আমার কাছে নেই, তিনি এই তথ্য নিয়ে এই আশঙ্কা প্রকাশ করেছেন কিনা সেটা ভবিষ্যতে বোঝা যাবে, এখনই এই নিয়ে এটা বলা যায় না। কিন্তু এই যে কথাটা এলো যে এটা কি এই করোনা ভাইরাস কি ক্ষুধা ভাইরাসের থেকেও মারাত্মক, আমি বলছি যে এই তুলনাটা না করাই ভালো। কারণ এই তুলনাটার এটা যে খুবই বিপর্যয়কর এবং ইতিমধ্যে এত মানুষ সংক্রামিত, হ্যাঁ ঠিকই যে বিজ্ঞানীরা বলছেন এর মর্টালিটি রেট তুলনামূলক কম অন্য ভাইরাসের থেকে, আমি সেই জায়গায় যাচ্ছি না, আমার একদম সেই ব্যাপারে কোনো ধারণা নেই। এটাও যেমন একটা বিপর্যয়ের দিক, মানুষকে আজকে পৃথিবীতে বাঁচার জন্য লড়াইয়ে থাকতে হচ্ছে। আর শুরু থেকেই আমি যেটা বলেছি, এর সঙ্গে সঙ্গে ক্ষুধা ভাইরাস, মানে যেটা বলেছি এই মহামারীর সঙ্গে সঙ্গে ভুকমারির সামনে আমাদের পড়তে হচ্ছে, সেটাও তো ভয়ঙ্কর মারাত্মক। ইতিমধ্যে আমাদের দেশে 2000 মতো মানুষ আমাদের দেশে মারা গেছেন, কত আমি তথ্যটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি এই সংক্রমণে, কিন্তু ক্ষুধাতে 400-র উপর মানুষ মারা গেছেন। ফলে আমি বলছি এই তুলনাটা না করা, দুটোই বিপজ্জনক, দুটোর বিরুদ্ধেই আমাদেরকে লড়তে হচ্ছে, দুটোর বিরুদ্ধেই আমাদেরকে লড়তে হবে। আমার মনে হয় এইভাবেই বিষয়টাকে দেখা দরকার। আর যে আশঙ্কা করেছেন এটা এখনই বলার মতো জায়গায় নেই। তবে এইটা আমি যেটা বললাম একটু আগে, যে যাদের কেনার ক্ষমতা নেই, এই অমানবিক পুঁজিবাদে বাজারে তাদের কোনো মূল্যই কর্পোরেটের নেই, এটা বলা যায়। ফলে সেখান থেকে কি চক্রান্ত, ইন্টারন্যাশনাল চক্রান্ত, গ্লোবালিস্টদের, আমি সেই জায়গায় এখনই বলার মতো জায়গায় নেই। সেই জায়গায় যাওয়া বোধ হয় ঠিক হবে না। তাহলে আশঙ্কাটা তো সব মানুষই আছে, আশঙ্কাটা তো থাকবেই, আশঙ্কাটা তো ঠিকই আছে। আচ্ছা, এরপরে প্রশ্ন এখানে এসেছে যে আমরা জেনেছি বিজ্ঞানের সাহায্য নিয়ে অধিক শ্রম চুরি করে পুঁজিপতিরা চাহিদার তুলনায় মাত্রাতিরিক্ত উৎপাদন করেছিল। এর ফলে বাজার দখলের প্রতিযোগিতা, সাম্রাজ্যবাদ যা পুঁজিবাদ নিজেই নিজের কবর খোঁড়ে বলে চিহ্নিত করা যায়। হ্যাঁ, অবশ্যই যায়, কিন্তু বিশ্বজুড়ে উৎপাদন বন্ধ থাকায় অতিরিক্ত পণ্যের বাজারের প্রয়োজন না থাকায় এই সাম্রাজ্যবাদের সাময়িক বিরতি কি ঘটবে বলে মনে হয়? আপনার মতামত? আমার মনে হয় এই ভাবনাটা একটু গোলমেলে হয়ে গেল। প্রথম কথা হলো এইটা, যে এই কথা প্রসঙ্গে যেটা বলে নিই, যে সোভিয়েত বিপর্যয়ের পরে এই 2008-এর আগে পর্যন্ত দেখা গেছে যে সাম্রাজ্যবাদ তার নিজের মধ্যে যে দ্বন্দ্ব, মানে সাম্রাজ্যবাদের যে মানে আভ্যন্তরীণ যে দ্বন্দ্ব, পৃথিবীতে তো পুঁজি শ্রমের দ্বন্দ্ব, সমাজতন্ত্র পুঁজিবাদের দ্বন্দ্ব, সাম্রাজ্যবাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সাম্রাজ্যবাদ এবং উন্নয়নশীল দেশগুলোর যে দ্বন্দ্ব, বৈজ্ঞানিক ইতিহাস বিশ্লেষণের এই 4টে দ্বন্দ্বের মধ্যে দ্বন্দ্ব তো আমাদের এই পৃথিবীতে আছে। কেন্দ্রীয় দ্বন্দ্ব সাম্রাজ্যবাদের সঙ্গে পুঁজিবাদের সঙ্গে সমাজতন্ত্রের দ্বন্দ্ব, বিভিন্ন সময় বিভিন্ন দ্বন্দ্বে ফোকাস পড়ে। কিন্তু এটাও ঠিক যে মাঝে কিছুদিন সাম্রাজ্যবাদ তার নিজেদের মধ্যে যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব, সেটা খানিকটা সে মিউট করার চেষ্টা করেছিল। আমি ইংরেজি শব্দটাই বলছি, মিউট। এর বাংলা যা হবে আমি করে নিতে পারি, আমি মিউটের বাংলা করতে পারি না তা নয়, আমি বাংলা বললে এখানে বিভ্রান্তি হতে পারে, সেটা মিউট এই কথাটা বলছি, যে তারা মিউট করে নেওয়ার চেষ্টা করেছিল, খানিকটা নিশ্চুপ করার চেষ্টা করেছিল। কিন্তু 2008-এর পর সারা পৃথিবীর চিত্র যদি আমরা দেখি, ইউরোপীয় ইউনিয়ন, ওইদিকে ব্রেক্সিট, আমেরিকার সঙ্গে সারা পৃথিবী জুড়ে আমেরিকার অবস্থান, ট্রাম্পের ভূমিকা, এটা এখন এটা যে মিউটেড অবস্থা দিয়ে আছে, এটা আর কেউ বলছে না। কিন্তু এই যে এখানে কথাটা যেটা এসছে, যে যেহেতু উৎপাদন বন্ধ সেহেতু সাময়িক বিরতি ঘটবে, ঠিকই উৎপাদন বন্ধ, তার একটা প্রভাব অবশ্যই পড়বে। তার কি হিসেব হবে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, এখন এই মুহূর্তে কারোর পক্ষেই বলা সম্ভব নয়, তার লাভ ক্ষতির হিসেব তো হবেই। কিন্তু সঙ্গে সঙ্গে এইটা আমাদের নজরের বাইরে চলে যাচ্ছে যে ঠিকই উৎপাদনের ফলে উৎপাদন বন্ধ। আমি শুরুতেই বলেছি যে নয়া উদারবাদী অর্থনীতি উৎপাদনের ক্ষেত্রমুখী অর্থনীতি নয়, এই ফান্ডামেন্টাল যে ক্যারেক্টারিস্টিক্স এটা আমাদের বুঝতে হবে। তাহলে এইটা এখানে খুব বেশি ম্যাটার করবে না, যেটা সবচেয়ে বেশি ম্যাটার করবে যে এই কর্মচ্যুতির বাজারে আরো কোটি কোটি কর্মহীন মানুষকে এনে হাজির করবে, আসলে বাজারের যে সংকোচন, সেই বাজারের সংকোচনটা আরো বাড়িয়ে দেবে। তার ফলে
করোনা উত্তর পৃথিবীতে সাম্রাজ্যবাদ তার নিজের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের বিরতি ঘটবে বলে আমার অন্ততপক্ষে এখনই মনে হচ্ছে না। আমি আগেই বলছি, আমি অর্থনীতির ছাত্র নই, ও বিষয়ে আমার কোনো খুব গভীর জ্ঞান নয়। সাধারণ মেঠো রাজনৈতিক কর্মী হিসাবে বিশ্ব পরিস্থিতি চারপাশে চোখ কান খোলা রাখলে যা মনে হয়, তাতে আমার মনে হয়েছে যে যেহেতু বাজারটা আরও ছোট হয়ে যাবে, সেহেতু সাম্রাজ্যবাদ বা পুঁজিবাদী দুনিয়ার নিজের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা কমবে বলে মনে হয়। কমবে কি কমবে না, মিউট করবে কি করবে না, সেটা ঘনবাদী দুনিয়া সেটা তার নিজের মতো করে ভাবছে, সে ঠিক আছে, সেটা এখনই সে জায়গায় যাই বলা হয়। লকডাউনে উৎপাদন বন্ধের ফলে পণ্যের ঘাটতি, এই অবস্থায় ঘাটতি মেটানোর করোনা পরবর্তী সময়ে অতিরিক্ত শ্রমিক নিয়োগ হবে নাকি শ্রমিক ছাঁটাই হবে? অতিরিক্ত শ্রমিক নিয়োগের কোনো সম্ভাবনা এই জায়গায় কোথায়? আমি ভবিষ্যৎবাণী করতে পারছি না। ছাঁটাই তো হবেই, অনেক প্রতিষ্ঠান তো উঠেই যাবে, পুঁজির কেন্দ্রীভবন ঘটবে, অনেক প্রতিষ্ঠান উঠে যাবে, ছাঁটাই তো হবে। তার সঙ্গে সঙ্গে আরেকটা মারাত্মক বিষয়, যেটা আমাদের দেশে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই কদিন আগে আমরা মে দিবস পেরিয়ে এলাম, যে 8 ঘন্টা শ্রমিকের কাজের সময়কে বাড়িয়ে দেওয়া। আমাদের দেশের আইনে আছে, আমি আমাদের দেশের উদাহরণ দিয়েই বলছি। আমাদের দেশের কর্পোরেট তো বিশ্ব পুঁজিবাদের যে নিয়ম, সেই নিয়মের বাইরে নেই, বরং আমাদের দেশের শাসক শ্রেণী সাম্রাজ্যবাদের সঙ্গে সমঝোতার মাত্রা তারা প্রতিদিন প্রতিনিয়ত বাড়িয়ে চলেছে। ফলে এই যে ইন্টারন্যাশনাল লিঙ্কেজ, ইম্পিরিয়ালিস্ট ইকোনমির, তার মধ্যেই আমাদের দেশের এই উদাহরণ দিয়ে একটা হাঁড়ির একটা চাল টিপে গোটা হাঁড়ির ভাত হয়েছে কিনা খানিকটা হয়তো আন্দাজ করতে পারা যাবে। ইতিমধ্যে আমাদের দেশের আইনে আছে যে কোনো শ্রমিককে যদি পরিস্থিতির কারণে অতিরিক্ত খাটানো যায়, সে আমাদের দেশের আইনেই তার প্রভিশন আছে, তার জন্য তাকে ওভারটাইম দিতে হয়। কিন্তু আমাদের দেশের গভর্নমেন্ট নতুন আইন আনছে 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টার কাজ, ওভারটাইম না দিয়ে। তাহলে সরাসরি আমরা এটা বলতে পারি, ছাঁটাই তো হবে, নিয়োগ হবে না। স্টেট ওয়েতে বলে দেওয়া যায় যেটা হবে, যে শ্রমজীবী মানুষ রইলেন তাদেরকে আরো বেশি খাটিয়ে আরো কম মজুরিতে খাটানোর যে জায়গা, সেই জায়গার দিকে যাবে। সেটাও অবশ্য পুঁজিবাদ তার বাজারের মৃত্যুবান আবার নতুন করে ডেকে আনবে। কিন্তু আপাতত এইভাবেই তারা মনে করতে চাইছে যে তারা হয়তো নিস্তার পেতে পারে বলে আমার অন্তত পক্ষে এটা খানিকটা আপাতভাবে এখনই বলা যেতে পারে, এর বেশি কিছু এখনই বলা যাবে না। এখানে আছে যে বিভিন্ন পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে গিয়ে আমাদের সংগঠনের অভিজ্ঞতা, পশ্চিমবাংলা থেকে হাজার হাজার পরিযায়ী শ্রমিক, বাইরের রাজ্যে কাজ করতে আসা শ্রমিক হাতে গোনা। কি বলবেন, বেঙ্গল সামিট না বেঙ্গলের শিল্পে অমিট? তো এ প্রশ্নের মধ্যেই উত্তর দিয়েছেন। বেঙ্গল সামিট প্রত্যেক বছর হয়, কিন্তু বাংলায় কাজের পরিস্থিতি নেই, তাই জন্যই তো লক্ষ লক্ষ শ্রমিককে বাইরে কাজ করতে। তাদেরকে আমি বলবো, তাদেরকে পরিযায়ী শ্রমিক বলো না। তা আমাদের রাজ্যের শ্রমিক, তারা বাইরের রাজ্যে কাজ করতে গেছে, ওরা হয়তো বলবে পরিযায়ী শ্রমিক, কিন্তু আমাদের কাছে তারা পরিযায়ী শ্রমিক না, তারা আমাদের ঘরের ছেলে, আমাদের ভাই বন্ধু, আমাদের সন্তান সন্ততি। এখানে কাজ নেই বলেই তো বাইরে যায়, এটা হলো প্রধান কারণ। ফলে এই যে বলেছো শিল্পে বেঙ্গল অমিট, আমি এটাকে রেকগনাইজ করছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটা মনে রাখতে হবে আজকের অর্থনীতির যে বৈশিষ্ট্য, সেই অর্থনীতির বৈশিষ্ট্যে এক জায়গার মানুষ আরেক জায়গায় গিয়ে কাজ করবে। এখানে কাজের দারুণ পরিবেশ থাকলেই যে কোনো শ্রমিক আর বাইরে গিয়ে কাজ করবে না, এটা মনে করার কোনো কারণ নেই। সেটা হবে, সেটা একটা স্বাভাবিক গতি আছে, স্বাভাবিক সংখ্যা আছে, স্বাভাবিক একটা পার্সেন্টেজ আছে। কিন্তু এই যে বিপুল পরিমাণ শ্রমিক বাইরে যারা চলে যাচ্ছে, তার প্রধান কারণ এখানে কাজ নেই। আমাদের নবান্ন বলেছে 2 লক্ষ পশ্চিমবাংলার ছেলেরা বাইরে কাজ করতে যায়, 2 লক্ষ। যদিও অর্থনীতির পণ্ডিতরা বলছেন এই সংখ্যা পশ্চিমবঙ্গে কোটি, তো ঠিক আছে, আমি নবান্নর হিসেবেই ধরে নিচ্ছি। তো আমাদের এখানে 3টে ট্রেন আপাতত এসে হাজির হয়েছে, তার মধ্যে বেশিরভাগটাই পরিযায়ী শ্রমিক নয়। আমাদের রাজ্যের সম্ভবত আজকে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স, আমি সম্ভবত বলছি কারণ আমি নিজে ফলো করিনি, মুখ্যমন্ত্রী সম্ভবত বলেছেন যে 1 লক্ষ পরিযায়ী শ্রমিককে এখানে নিয়ে আসা হয়ে গেছে। এটা ভয়ঙ্কর একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাহলে এখনো যে শ্রমিকরা বাইরে দাঁড়িয়ে আছে, তাদের ফিরিয়ে আনার জন্য এই তুতুমায় চলবে, তাদের কোনো উদ্যোগ এই রাজ্য সরকার নেবে। সেটা অন্য সাবজেক্ট, আমি অন্যদিকে চলে যাচ্ছি, ফলে এদিকে আর না যাওয়া ভালো। এর পরের প্রশ্নটা আছে, আমাকে খুব দ্রুত যেতে হচ্ছে, এই হয় আর কি, যে এত দীর্ঘক্ষণ আলোচনা করার পর কোশ্চেন আনসারটা হয়তো ঠিকভাবে হয় না। পরিযায়ী শ্রমিক যারা ইতিমধ্যে কাজ হারিয়েছে, রাজ্যে ফিরে আসার দিন গুনছে, এদের ভবিষ্যৎ কি? ভয়ঙ্কর। শুধু এদেরও ভবিষ্যৎ ভয়ঙ্কর তাই না, এই যে নবান্নের কথায় 2 লক্ষ, কিছু অর্থনৈতিক পণ্ডিতদের কথায় 1 কোটি, যাই হোক না কেন, হাজারে হাজারে, লাখে লাখে যারা ফিরে আসবে, এখানে এদের একটা বড় অংশ আর ফিরে যাবে না।
এই আশঙ্কা। ফলে এরা এইখানকার যে অর্থনীতি, সেই অর্থনীতিতে চাপ বাড়বে এবং শুধু এদের ভবিষ্যৎ যে একটা ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে পড়বে তাই নয়, যারা এখানে থেকে কাজ করছেন তাদের ভবিষ্যতে যে খুব একটা সুরক্ষিত হবে এমনটা না। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে জনগণের দুশ্মনরা ফিরে আসা শ্রমিকদের সঙ্গে এখানে যারা আছেন তাদের বিরোধ লাগিয়ে দেওয়ার চেষ্টা করবে। আমাদের সতর্ক থাকতে হবে। শ্রমিকের ঘামের দাম সমান, শ্রমিকের ঘামের মর্যাদা সমান। শ্রমিককে শোষণ করে যারা বাইরে থেকে আসবে তাদেরকে শোষণ কম করবে কি বেশি করবে, যারা এখানে আছে তাদেরকে কম করবে কি বেশি করবে, এ কখনো হয় না। ফলে জনগণের দুশ্মনরা এই দু ধরনের শ্রমিকের মধ্যে ভবিষ্যতে বিরোধ লাগিয়ে দেওয়ার চেষ্টা করবে। এখনো যেমন জাতের নামে ধর্মের নামে চলছে এই করোনা পরিস্থিতিতে, সবাইকে এক হয়ে লড়ার কথা কিন্তু বিভাজন তৈরি করার চেষ্টা হচ্ছে এখানে ওখানে সব জায়গাতে। ভবিষ্যতে এই যে শ্রমিক যারা এখানে আছেন, যারা বাইরে থেকে আসবেন, উভয়েরই ভবিষ্যৎ অন্ধকার এবং বিপর্যয়ের মধ্যে পড়বে। ফলে এই উভয় শ্রমজীবী মানুষকে, উভয় যুব সমাজকে যারা কাজ চায় তাদেরকে নিজেদের মধ্যে লড়িয়ে দেওয়ার একটা দুরভিসন্ধি জনগণের দুশ্মনদের পক্ষ থেকে থাকতে পারে। ফলে সেই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এদেরকে আমাদেরকে সতর্ক করতে হবে। বর্তমান করোনার প্রভাবে পরিযায়ী শ্রমিকদের কাজ হারিয়ে গ্রামে ফিরে আসছেন, এটা ওই একই প্রশ্ন। শুধু এখানে একটা কথা বলা আছে যে এরা যারা বাড়িতে টাকা পাঠাতে পারছে না, গ্রামীণ অর্থনীতিতে তার কি প্রভাব পড়বে। এতক্ষণ বক্তৃতা করার পর আমার মনে হয় আর ব্যাখ্যা করার দরকার নেই। গ্রামীণ অর্থনীতিতে ভয়ঙ্কর নেতিবাচক প্রভাব পড়বে। কারণ যে ইনকাম আসতো সে কেরালা থেকে হতে পারে, তামিলনাড়ু থেকে হতে পারে, মহারাষ্ট্র থেকে হতে পারে, গুজরাট থেকে হতে পারে, সেই ইনকামে এখানে ঘর চলতো, সেই ইনকাম যদি না আসে, এবং এটাই তো এখন বাস্তব চিত্র, আসছে না তো বটেই, এটাই তো বলছি আমি। তো এতক্ষণ বলতে গিয়ে বললাম যে 26% কর্মহীনতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে জানি না। কয়েক সপ্তাহ আগে 2 কোটি মানুষ কাজ হারিয়েছে, কোথায় গিয়ে দাঁড়িয়েছে এখন জানি না। লক্ষ লক্ষ হাজার হাজার মানে এই যে শ্রমিক যাদেরকে এর নাম দেওয়া হয়েছে পরিযায়ী শ্রমিক, তারা আজকে অনিশ্চয়তার মধ্যে হাঁটছে, কোথায় গিয়ে দাঁড়াবে জানি না। ফলে এ তো একটা এর প্রভাব তো গ্রামীণ অর্থনীতিতে ভয়ঙ্কর নেতিবাচক একটা প্রভাব পড়বে। মেডলে কোম্পানি ব্যাংক মারফত স্যালারি টাকা অ্যাকাউন্টে দিয়ে, মানে এমপ্লয়ীদের, আবার সেই ব্যাংকে মেল করে জানায় যে অ্যাকাউন্ট থেকে টাকা ফেরত করে নেয়। এক বেলার মধ্যে সবার স্যালারি আবার উইথড্র করে নিয়েছে কোম্পানি। প্রতারণা। এরকম ছোট বড় অনেক কোম্পানি আছে যাদের কর্মচারীদের ভবিষ্যৎ কি। শুধু এই মেডলে কোম্পানি নয়, আমিও জানি এরকম কোম্পানি আছে যারা কাজ করাচ্ছে, যারা বেতন দিচ্ছে না, অথচ তারা তাদেরকে আটকে রেখেছে। এবং এই প্রতারণা, এই শোষণ, এই অমানবিকতা, এই নির্মমতা এই তো হবে। বিপদ যখন ঘনায়, মারির দিনে লুঠেরারা কখনো চুপ করে থাকে না। মারির দিনে, মহামারীর দিনে লুঠেরারা অনেক বেশি সক্রিয় হয়। সে পাড়ায় যে সুদি কারবার করছে, যে চাল চুরি করছে, সে থেকে শুরু করে পুঁজির মালিক কিংবা সারা দুনিয়ায় সাম্রাজ্যবাদের বড় মাতব্বর, মহামারীতে মারি মরকে লুঠেরারা কখনো চুপ থাকে না, বরং মারি মরকে লুঠেরারা তাদের লুটের মাত্রাকে বাড়িয়ে দেয়। ফলে মেডলে কোম্পানির মতো এই ধরনের ঘটনা যা ঘটছে এ আরও বাড়বে। শ্রমিক আন্দোলন যেখানে যেখানে জানতে পারছে তারা লড়াই করছে, যুবদেরকে লড়াই করতে। আমি আজকেই বলতে পারি যে কাটোয়া স্টেশনে যারা রেলের ঠিকা কর্মচারী, তারা লড়াইয়ের মধ্য দিয়ে, সংখ্যায় তারা অল্প কিন্তু লড়াইয়ের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে তাদের যে মজুরি আটকে রেখেছিল তারা সে মজুরি আদায় করে আনতে পেরেছে। আমি তোমাদের বলতে পারি কয়েকদিন আগে রানীগঞ্জের পেপার মিল, সেখানে মজুরি লড়াই করে আদায় করে আনতে পেরেছে। ফলে এই প্রতারণাও যেমন থাকবে, তার উল্টো দিকে লড়াইটা যদি শক্তিশালী করা যায়, করতে হবে, এগোনো যায়। আমরা যারা এসএসসির চাকরি প্রার্থী তাদের ভবিষ্যৎ কি? এসএসসি পিএসসি দপ্তর ঠিকমতো রিক্রুট নেই, যতটুকু হচ্ছে তাতেও দুর্নীতি। কি করব আমরা? যতটুকু হচ্ছে তাতেও দুর্নীতি। এটা দিনের আলোর মতো পরিষ্কার। সেটা নিয়ে আজকের এই দীর্ঘ 1.5 ঘন্টা কথা বলার পর আমি আর যাচ্ছি না। আমরা কি করব? আমাদের লড়াই করতে হবে। একা একা তো কেউ পারবে না, সংগঠিতভাবে লড়াই করতে হবে, দল বেঁধে লড়াই করতে হবে। জাত, ধর্ম, ভাষা, রাজনীতি সবকিছুর ঊর্ধ্বে উঠে এক হয়ে লড়াই করতে হবে। ডিওয়াইফাই এই লড়াইয়ে পায়োনিয়ার। ডিওয়াইফাই বাদ দিয়ে আরও অনেক মানুষের লড়াই লড়তে চায়। ফলে সবাই মিলে এক জায়গায় লড়াই লড়তে হবে। তার সম্ভাবনা, তার পরিবেশ পশ্চিমবাংলায় আছে। এখন যেটা হবে
যে পশ্চিমবঙ্গ সরকার এই করোনা পরিস্থিতির সুযোগকে ব্যবহার করে সে হুলিয়া জারি করেছে যে অনির্দিষ্টকালের জন্য নিয়োগ বন্ধ। অথচ এই পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য দপ্তরে লোক নিয়োগ করছে না, সরকার সেখানে এই মুহূর্তে লোকের প্রয়োজন, মন্ত্রীদের সেবক নিয়োগ করছে। তাহলে এই সুযোগকে ব্যবহার করে, করোনার এই পরিস্থিতিকে ব্যবহার করে সারা পৃথিবীর কর্পোরেট যেমন সংকটের বোঝাকে শ্রমজীবী মানুষের উপর চাপিয়ে দিতে চাইছে, আমাদের দেশের কর্পোরেট শ্রমজীবী মানুষের উপর চাপিয়ে দিতে চাইছে, ঠিক একইভাবে এই কর্পোরেটের দালালি যারা করে সেই রাজনৈতিক দলগুলি, তাদের দর্শনে বিশ্বাসী সেই মানুষগুলি, সে দিল্লিতেই হোক কিংবা কলকাতাতেই হোক, যারা সরকার চালাচ্ছে, একইভাবে এই সুযোগকে ব্যবহার করে নিয়ে শ্রমজীবী মানুষের স্বার্থের বিরুদ্ধ যে অবস্থান, সেই অবস্থানেই তারা অবস্থান গ্রহণ করছেন। মানুষকে লড়াই করেই সেই অবস্থান থেকে তার যে জায়গা সেখানে তাকে এগোতে হবে। দেশের সরকার ও রাজ্য সরকারের কাছে আমরা বিকল্প দিশা আমরা কি তুলে ধরতে পারি এই কঠিন সময়? হ্যাঁ, বিকল্প দিশা খুব গুরুত্বপূর্ণ। একটা সার্ভে বলছে, আমি এতক্ষণ যে কথাগুলো বলে গেছি যে কর্মসংস্থানের ক্ষেত্র, আর একটা ক্ষেত্র আমি মিস করে গেছি, এই প্রসঙ্গক্রমে কথাটা বলেনি, যে আমাদের দেশে 1.5 কোটি মতো মানুষ যারা ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে যুক্ত। এই পরিস্থিতির ফলে আগামী 6 মাস থেকে একটা বছর অন্যতম ক্ষতিগ্রস্তের জায়গা হবে এই ট্যুরিজম সেক্টর। একটা সার্ভেতে বলছে যে আমাদের দেশের গ্রামে যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত, এই রকম 74% মানুষ এই করোনার আগেই তারা কোনো না কোনো ধার করেছে। আর কৃষিকাজের সঙ্গে যুক্ত নয়, গ্রামে থাকে এই রকম 64% মানুষ এই করোনার আগেই তারা কোনো না কোনো ইয়েতে তারা ধার করেছে। এই সবটা মিলে গিয়ে কিন্তু আবার সেই বাজারে চাপ তৈরি করবে। তাহলে কি করতে হবে? আমাদের বিকল্পটা, আমাদের প্রথম বিকল্প হলো যে অভুক্ত মানুষদের কাছে খাবার পৌঁছে দেওয়া, সকলের কাছে রেশন পৌঁছে দেওয়া। আমাদের দ্বিতীয় বিকল্প হলো সরকার বলেছে জনধন প্রকল্পে 7,500 করে টাকা দিতে হবে, রাজ্য সরকারকেও টাকা দিতে হবে। এবং এই যে 7,000 7,500 করে যদি টাকা দিতে হয়, তাহলে ভারতবর্ষের যে জিডিপি, সেই জিডিপির মাত্র 2.9% খরচ হতে পারে। সরকার এটা করছে না, সরকারকে এটা করতে হবে। আমাদের কথা হলো যে এই সরকারের যে মানুষের যে কেনার ক্ষমতা, সেই মানুষের কেনার ক্ষমতা বাড়াতে হবে। মানুষের যদি কেনার ক্ষমতা বাড়াতে পারা যায়, তাহলে পরে বাজারে একটা চাহিদা তৈরি হবে। তাহলে এই পর্যন্ত একটা কথা, যে খাবার পৌঁছে দিতে হবে, পরিযায়ী শ্রমিকদেরকে বিনা পয়সায় তাদের জায়গায় পৌঁছে দিতে হবে, তাদের প্রয়োজনীয় টেস্ট করাতে হবে, এবং যা যা স্বাস্থ্যবিধি আছে সেই স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে রাখতে হবে, তারপর তাদেরকে নিজের এলাকায় ফেরত পাঠাতে হবে, যা যা সব আছে। তাহলে এই হলো পরিযায়ী শ্রমিকের ক্ষেত্রে। যারা অভুক্ত তাদের কাছে খাবার পৌঁছানো, রেশন পৌঁছানো, হাতে খানিকটা টাকা দেওয়া। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী যতই বলুন, বেসরকারি প্রতিষ্ঠান কোথাও তাদের শ্রমিকদের মজুরি দেয়নি, ছোট মাঝারি কারখানা থেকে শুরু করে চটকল, চা, এই সমস্ত ক্ষেত্রে। ফলে তাদেরকে সেইটার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে, সেই শ্রমজীবী মানুষের মজুরির করতে হবে। ফসল উঠছে এই সময়, সেই ফসলগুলো যাতে কৃষক বিক্রি করতে পারে, এক্ষেত্রে সরকারকে ভূমিকা পালন করতে হবে। 100 দিনের যে কাজ বড় ধান সরকার, রাজ্য সরকার ঘোষণা করেছে, কিন্তু কতটা কার্যকর হচ্ছে জানি না, যে বড় ধান কাটাকে 100 দিনের কাজের মধ্যে যুক্ত করতে হবে। 100 দিনের যে কাজ, গ্রামের দিকে কাজের যে হাহাকার, সেখানে কাজের পরিবেশ ফিরিয়ে আনতে হবে স্বাস্থ্যবিধি মেনে। কিন্তু এ তো গেল প্রাথমিক। কিন্তু যদি উৎপাদনের ক্ষেত্র, উৎপাদনের হাল যদি ফেরানো না যায়, তাহলে যে চাহিদার একটা যে স্বাভাবিক যে জায়গা, চাহিদার একটা স্বাভাবিক যে অবস্থা, বাজারে চাহিদার স্বাভাবিক অবস্থা কখনো শুধুমাত্র 6 মাসের রেশন কিংবা 3 মাসের জন্য হাতে টাকা দিয়ে এটা তৈরি করে। এটা সাময়িকভাবে এই নিরন্ন, বিপন্ন, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো যাবে এবং বাজারটা খানিকটা চাঙ্গা করা যাবে এবং এদেরকে বাঁচিয়ে রাখা যাবে। এটা তো করতেই হবে। কিন্তু বাজারের স্বাভাবিক যে চাহিদা, সেই স্বাভাবিক চাহিদাকে যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে উৎপাদনের যে ক্ষেত্র, সেই উৎপাদনের ক্ষেত্রকে বাড়াতে হবে, উৎপাদনের ক্ষেত্রকে শক্তিশালী করতে হবে। অর্থনীতিতে সরকারকে ভূমিকা পালন করতে হবে। কর্পোরেটের কাছে শ্রমজীবী মানুষকে বলি প্রদত্ত করা যাবে না। কর্পোরেটের স্বার্থে দেশ চালাবো, কর্পোরেটের স্বার্থে ঋণ ছাড় দেব। 50টা পরিবারকে 68,000 কোটি টাকা এই করোনার পর্বে ছাড় দিয়েছে আমাদের দেশের গভর্নমেন্ট।
বড়লোকদেরকে বিনা পয়সায় ফিরিয়ে আনছি এরোপ্লেন করে, আর পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে ট্রেনের ভাড়া চাইছি নির্লজ্জের মতো। এইসব তো বন্ধ করতেই হবে, কিন্তু স্থায়ী যে উৎপাদনের ক্ষেত্র, ম্যানুফ্যাকচারিং যে এরিয়া, সেটাকে বাড়াতে হবে। এবং এইটা করতে গেলে পরে যে যে ক্ষেত্রগুলো এখন বন্ধ হয়ে আছে, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, গভর্নমেন্টকে সাপোর্ট দিতে হবে। কি দেবে, আদৌ কতটা দেবে বোঝা যাবে কদিন পর অর্থমন্ত্রীর ঘোষণায়। নাকি কর্পোরেটকে সাহায্য করবে, তেলা মাথায় তেল দেবে, নাকি যাদের সত্যি করে বিপর্যয়ের মুখে পড়েছে যে শিল্প, যে ক্ষেত্র, সেখানে দেবে, সে এখনই বলতে পারছি না। দিতে হবে স্মল মিডিয়াম, এখানে এদেরকে ব্যাংক ঋণ দিতে হবে, সরকারকে পাশে দাঁড়াতে হবে। আর যারা বিত্তবান, এই সময়ের মধ্যে যাদের সম্পত্তির পরিমাণ বেড়েছে, করোনা পর্বে যাদের 17-18% সম্পত্তি বেড়েছে, এই বিত্তবানদের উপর ট্যাক্স বসাতে হবে। বিত্তবানদের উপর ট্যাক্স বসিয়ে সেই ট্যাক্সের টাকায় মানুষের হাতে কেনার ক্ষমতা তৈরির জন্য অর্থ পৌঁছতে হবে, পরিষেবা দিতে হবে। তার সঙ্গে সঙ্গে উৎপাদনের ক্ষেত্রকে ফিরিয়ে আনতে হবে এবং সরকারকে ভূমিকা নিতে হবে। বাজার সর্বস্বতার উপর ছেড়ে দেওয়া যাবে না। এই হলো মোটের উপর, এই হলো এই যে কথা, এই কথা। এখানে একটা কথা এসছে যে করোনা পরবর্তীতে কর্মসংস্থানের লক্ষ্যে বিকল্প পথ কি। আমি এই যে কথাগুলো বলে গেলাম, এই কাজগুলো যদি করতে পারা যায় তাহলে পরেই একটা কর্মসংস্থানের যে বিকল্প পথ, এই আগের যে প্রশ্নের যে উত্তর, সেই উত্তরের সঙ্গে এই প্রশ্নের উত্তরটা কাছাকাছি আছে। আমি এটাকে আর একই, কাছাকাছি আছে কেন একই, এটাকে আমি আর রিপিট করার জায়গায় যাচ্ছি না। 11 নম্বর কোথায় গেল?